আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও, আর আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা তোমরা, যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু জানাবা, যে তোমরা আমাকে সবাই একটু জানা। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার, ভয়েসটা করে দে, একদম ডাউন করে দে। তাহলে আশা করি সবার আমার ভয়েসটা সবাই শুনতে পাচ্ছ, ঠিক আছে? আশা করি আমার ভয়েসটা সবাই শুনতে পাচ্ছ। আরেকবার চেক করতে হবে রাত, ঠিক আছে? এখন আরেকবার চেক কর যে ভয়েসটা ক্লিয়ার কিনা। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কিনা আর এটা আগের কথা। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, ঠিক আছে? সবাই কমেন্টগুলো চেক করতে পারো তোর ওই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই একটু লাইভটা একটু শেয়ার করো, সবাই লাইভটা শেয়ার করো। আশা করি ভিডিও ক্লিয়ার। তুই সাউন্ড করে কথা বলিস না। আশা করি সবাই আমাকে দেখতে পারছো আর আমার কথা শুনতে পারছো। তোমরা এক কাজ করো, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। তোমরা 1 মিনিটের মধ্যে কী করবা সেটা হচ্ছে লাইভটা শেয়ার করবা এবং বিভিন্ন ফ্রেন্ডদেরকে তোমরা আমাদের এই লাইভের কমেন্ট বক্সে মেনশন করবা। সবাই শুরু করো, সবাই লাইভে সবাইকে ফ্রেন্ড মেনশন করতে থাকো এবং লাইভটা একটু শেয়ার করতে থাকো। সবাই 1 মিনিটের ভিতর আমরা যত ফ্রেন্ড আছে সবাইকে কমেন্ট বক্সকে ডাকবো। এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে তোমরা জানো যে অনেকেই আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে জয়েন আছো। কথা আর একটু ক্লিয়ার হলে ভালো হতো বলতে। বোর্ড বাকিদের কমেন্ট পরে 1-2জনের সমস্যা হতে পারে। ওকে, ভিডিও ক্লিয়ার কিনা আমাকে বলো সবাই, যে ভিডিওটা ক্লিয়ার কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, রিফ্রেশ করলে হয়, রিফ্রেশ কর না, একবার ঢুকে আবার যা, তাহলে নতুন নতুন কমেন্ট পাবি, ঠিক আছে? তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো এবং লাইভটা একটু শেয়ার করতে থাকো। সবাই লাইভটা শেয়ার করো। লাইভ শেয়ার করতে কিছু করতে হয় না, লাইভ শেয়ার করার কোনো ব্যাপারই না। সবাই লাইভ শেয়ার করতে থাকো। হ্যাঁ, আমরা আজকে বোটানির 3য় নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি এবং দেখো এখানে খুব মজার একটা প্রশ্ন আছে। আমি বলছিলাম বায়োলজি ইজ লজিক। তুমি যদি বায়োলজি পড়তে যাও তোমাকে এখানে অবশ্যই লজিক খুঁজতে হবে। দেখো এখানে তোমাকে বায়োলজিতে কেন প্রশ্নটা আসতে হবে, কেন প্রশ্নটা যদি মন থেকে না আসে, যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা একটু কেন প্রশ্নটা ওখানে বেশি আসে, তো ফিজিক্স কেমিস্ট্রিতে কেন প্রশ্নটা বেশি আসলে একটা স্যাটিসফ্যাক্টরি উত্তর পাওয়া যায়, একটা লজিক পাওয়া যায়। তো বায়োলজিতে তোমাকেও কিন্তু বইয়ে বলা থাকে না, কেন কথাগুলো বইয়ে বলা থাকে না, কিন্তু তোমাকে এখানে কেন উত্তরটা খুঁজতে হবে, মানে কেন কথাগুলো মন থেকে আসতে হবে। এখানে আমি জবরদস্তি করে তোমার ভিতর থেকে কেন শব্দটা আনতে পারবো না, ঠিক আছে? এটা তোমার মন থেকেই আসতে হবে। কেন শব্দটা যত বোঝার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমার লজিক খোঁজার জন্য তুমি চেষ্টা করবা, বা বায়োলজি তখন তোমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে। এখন দেখো যে এখানে লিখলাম যে মানুষের আরবিসি নিয়ে আমি এর আগে 2টা লজিক দিয়েছিলাম, তার মধ্যে আরেকটা লজিক হচ্ছে এই যে মানুষের আরবিসি আমি বলছি গোলও বলতে পারো অথবা কি
কেন চলো ভাই? সবাই ফ্রেন্ডকে মেসেজ করো, 20 জন হলে হবে না। হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে কেউ একজন শেয়ার করো। তো গোল বা দ্বি অবতল হওয়ার কারণ কি, এটার ব্যাখ্যাটা আমরা জানতে চাচ্ছি। যে ভাই আপনি বললেন মানুষের টপ উপর থেকে দেখলে গোল লাগে আর সাইড থেকে দেখলে দ্বি অবতল লাগে, এটার কারণটা কি? তোমরা একটু চিন্তা করো কারণটা কি হতে পারে। কোনো গোল জিনিস, যেমন এই যে এটাকে একটা, এই যে এটা হচ্ছে আমাদের আরবিসির ঝিল্লি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের আরবিসির ঝিল্লি, এগুলো হচ্ছে আরবিসির ঝিল্লি মানে মেমব্রেন আর কি, ঠিক আছে? ঝিল্লি মানে ওই অনেক সময় আমরা কতগুলো বখাটে এদেরকে আমরা অনেক সময় ঝিল্লি বলি, ঝিল্লি, ঠিক আছে? এটা সব একাডেমি অ্যাডমিশন সব। আচ্ছা, তো ঝিল্লি মানে মেমব্রেন, হ্যাঁ, বখাটে থেকে অনেক সময় অনেকে ঝিল্লি বলে। আচ্ছা, যাই হোক, ওইখানে যাচ্ছি না। তো এই যে ঝিল্লি, যখন কোনো ঝিল্লি এভাবে গোল হয় তখন এখানকার সারফেস এরিয়াটা অনেক বেশি হয়। যখন কোনো ঝিল্লি গোল হয় বা এরকম দ্বি অবতল টাইপসের হয়, দ্বি অবতলও গোল বলতে পারো, গোলকের অংশ, তোমরা জানো অবতল উত্তল এগুলো গোলকের অংশ, তো গোল বলতে পারো। এরকম যখন হয় তখন এগুলো সারফেস এরিয়া অনেক বেশি হয়। সারফেস মানে তো বুঝো, আর এরিয়া মানে তো বুঝো, সারফেস এরিয়া অনেক বেশি হয়। যেমন এটা একটা বাস্তব এক্সাম্পল দিই, তুমি যখন কোথাও যাবা, যদি গোল রাস্তা দেখো, গোল রাস্তা দিয়ে হাঁটতে তোমার অনেক কষ্ট হবে, কারণ এটা অনেক পথ। খেয়াল করো, এটা হচ্ছে গোলকের কেন্দ্র এবং তুমি হাঁটতেছো এই দিক দিয়ে, গোল রাস্তা দিয়ে হাঁটলে এভাবে অনেক পথ পাড়ি দিয়ে তারপর তোমাকে একটা ডেস্টিনেশনে যাইতে হবে। তাহলে ডেস্টিনেশন হচ্ছে এটা। কিন্তু তুমি যদি এখান থেকে স্ট্রেট কাট একটা রাস্তা খুঁজো, এই জায়গা, এই যে ব্যাসার্ধটা, এটা খুব শর্টকাট একটা রাস্তা, এই যে ব্যাসার্ধটা এখান থেকে টান দিলে কিন্তু তুমি শর্টকাটে এখান থেকে এখানে পৌঁছাতে পারবে। কিন্তু তুমি এখান থেকে ঘুরে আবার এখানে আসতে পৌঁছাতে হলে তোমার অনেক পথ অতিক্রম করতে হবে। সো অনেক পথ অতিক্রম করা মানে কি, সারফেস এরিয়া বেশি। সো এই জন্য গোল জিনিস যখন থাকে তখন সারফেস এরিয়া বেশি হয়। তো ভাইয়া সারফেস এরিয়া বেশি হলে সুবিধা কি? সারফেস এরিয়া বেশি হলে সুবিধা হচ্ছে এই ঝিল্লিতে ঘনত্ব কম থাকে। এরিয়া যত বেশি হয় ঘনত্ব তত কম হবে, কারণ জায়গা অনেক বেশি, ঘনত্ব তত কম, বেশি তুমি এখানে অক্সিজেন নিতে পারবা। সো এখানে এরিয়া যত বেশি ঘনত্ব তত কম, কারণ জায়গা যেখানে বেশি ঘনত্ব কম হবে, স্বাভাবিক। বাংলাদেশের চিন্তা করো, বাংলাদেশের জায়গা তো অনেক ছোট, মানুষ বেশি, তাই ঘনত্ব অনেক বেশি বলি। কিন্তু নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এসব দেশ যেগুলো উন্নত দেশ বা জনসংখ্যা কম, ওখানকার কথা যদি চিন্তা করো, জায়গা বড় বাট মানুষ কম, তাহলে ওখানকার ঘনত্ব কম। সো এরিয়া যত বেশি হয় ঘনত্ব কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বাইরে থেকে ডিফিউশন মেথডে বেশি অক্সিজেন আসতে পারে, বাইরে থেকে বেশি অক্সিজেন আসতে পারে, বাইরে থেকে বেশি অক্সিজেন এই ঝিল্লিতে আসতে পারে, বাইরে থেকে বেশি অক্সিজেন এই ঝিল্লিতে আসতে পারে। তোমরা জানো হিমোগ্লোবিন, এই আরবিসির একটা কাজ হচ্ছে বেশি অক্সিজেন অ্যাড করা তার ঝিল্লি দিয়ে। তার মানে গোল বা দ্বি অবতল হওয়ার লজিকটা কোথায়? গোল বা দ্বি অবতল হওয়ার লজিকটা কোথায়? সেটা হচ্ছে আরবিসি এর ঝিল্লির সারফেস এরিয়া বেশি থাকে। সারফেস এরিয়া বেশি হওয়ায় ডিফিউশন প্রক্রিয়ায়, ডিফিউশন মানে তো বুঝো, ডিফিউশন প্রক্রিয়ায় বেশি অক্সিজেন প্রবেশ করে, বেশি অক্সিজেন প্রবেশ করে। এটাই হচ্ছে মানুষের আরবিসি গোল বা দ্বি অবতল হওয়ার সুবিধা। এই যে বললাম লজিকগুলো তো বইয়ে থাকবে না, বাট তোমাকে ওভাবে পড়তে হবে, তাহলে ইন্টারেস্টিং লাগবে। তাহলে কেন গোল হচ্ছে বা এরকম হচ্ছে? কারণ হচ্ছে এর গোল হইলে সারফেস এরিয়া অনেক বেশি থাকে। এটা একটা বাস্তব এক্সাম্পল আমি তোমাদেরকে দিছি। তুমি যখন গোল রাস্তা দিয়ে হাঁটবা অনেক দূর অতিক্রম করতে হবে। এখন স্ট্রেট রাস্তা দিয়ে হাঁটলে খুব শর্টকাট রাস্তা, কিন্তু গোল রাস্তা দিয়ে হাঁটলে অনেক লাগতেছে, তুমি অনেক দূর হাঁটতেছো, এরকম ব্যাপার স্যাপার, কিন্তু গন্তব্যস্থল তো একই। তো এরকম হইলে কি হয়, সারফেস এরিয়া অনেক বেশি হয়। এরিয়া যত বেশি হবে ঘনত্ব তত কম হবে, বিকজ উই নো রো ইকুয়াল টু m/v। বি মানে আয়তন, আয়তন মানে এরিয়া। সো বি যত কম ঘনত্ব তত বেশি, বি যত বেশি ঘনত্ব তত কম। সো সারফেস এরিয়া যত বেশি ঘনত্ব তত কম। তো ঘনত্ব কম হইলে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন আসবে। তোমরা জানো ব্যাপন সবসময় উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হয়, ব্যাপন সবসময় উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। বাইরের দিকে হচ্ছে উচ্চ ঘনত্ব, অক্সিজেনের পরিমাণ বেশি, ভিতরে কম, তাই উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অক্সিজেন বেশি আসে। এটাই হচ্ছে সুবিধা, গোল বা দ্বি অবতল হওয়ার সুবিধা। তোমরা কি এটা বুঝতে পারছো? লজিকটা বুঝতে পারছো? তোমরা কি লজিকটা বুঝতে পারছো? আমি এখান থেকে বের হয়ে যা, ভিডিওটা বের করে ফেল, মানে হ্যাঁ
তোমরা কি এই লজিকটা বুঝতে পারছো? যদি এই লজিকটা বুঝে মুছে দিই। আরেকটা লজিক দেখো, এই আরবিসির আরেকটা লজিক দেখো, সেটা হচ্ছে তোমরা এখনো মেনশন করতে থাকো, তোমাদের ফ্রেন্ডকে লাইভটাকে শেয়ার করতে থাকো। এই যে তোমাদের এই যে আরবিসি, মনে রাখবা আরবিসি পরিণত আরবিসি বিভাজিত কেন হয় না যদি তোমাকে বলে, কারণ আমরা জানি পরিণত আরবিসি বিভাজিত হয় না। এটা লেখো, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে নিচের কোনটি বিভাজিত হয় না, তাহলে আনসার বলতে হবে যে পরিণত আরবিসি। পরিণত আরবিসি কিন্তু ম্যাচিউর রেড ব্লাড কিন্তু বিভাজিত হয় না। এর কারণটা কি? এর কারণ একটাই, পরিণত আরবিসিতে সেন্ট্রিওল থাকে না। এর একটাই কারণ পরিণত আরবিসিতে সেন্ট্রিওল থাকে না। মনে রাখবা আরবিসিতে তুমি কি পাবা না? সেন্ট্রিওল পাবা না। আর তোমরা জানো সেন্ট্রিওল থাকলে কিন্তু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তখন মাইটোসিস হয়। তো যেহেতু সেন্ট্রিওল নাই, তাই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে না, মাইটোসিসও হবে না। তাই পরিণত আরবিসিতে বিভাজিত হয় না, বিকজ দ্য লেক অফ সেন্ট্রিওল, সেন্ট্রিওল না থাকার কারণে। এগুলো হচ্ছে লজিক্যাল কিছু কথাবার্তা, ঠিক আছে? আমার আরবিসি নিয়ে এই দুইটা তথ্য আমি বলছিলাম নেক্সট ক্লাসে বলে দিব, তাই এই দুইটা লজিকপূর্ণ তথ্য আমি তোমাদেরকে তুলে ধরছি। আশা করি তোমরা পারবা। এই পরীক্ষাটা এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটি বিভাজিত হয় না। সবসময় আনসার কিন্তু আরও আছে, বাট পরিণত আরবিসি তার মধ্যে একটা। পরিণত আরবিসিও বিভাজিত নেই, বিকজ দ্য লেক অফ সেন্ট্রিওল। ওকে, আচ্ছা, এইবার আসো ডিফারেন্ট শেপস অফ সেল পড়াচ্ছি। এটার মানেটা কি ভাইয়া? ডিফারেন্ট শেপস অফ সেল মানে হচ্ছে তোমার বিভিন্ন সেলের বিভিন্ন আকৃতি, এক এক সেল দেখতে এক এক রকম। যেমন ধরো আমি ভাইয়া এরকম একটা সেল আঁকলাম, আমি এরকম নৌকার মতো, তোমরা নৌকা চেনো না? আমরা নৌকার মতো এরকম একটা সেল আঁকলাম, মাকু আকৃতি বলে। মাকু কথাটা যেখানে পাবা সেটাকে নৌকা বলতে পারেন। মাকু আর নৌকা সেম, মাকু আকৃতি বা নৌকা আকৃতি একটা সেল, আর এটার মাঝখানে নিউক্লিয়াস। এবার এখানে এরকম কতগুলো ফাইবার থাকে, এভাবে কতগুলো ফাইবার থাকে। এই সেলটার নাম বলতেছি আমি। এখানে কতগুলো এরকম ফাইবার থাকে, এগুলাকে বলা হয়, এই ফাইবারগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। এগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। এবং এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস। ডিফারেন্ট শেপস অফ সেল পড়াচ্ছি, বিভিন্ন শেপস অফ সেল। এটাকে বলা হয় নিউক্লিয়াস, আর ভিতরে এটাকে বলা হয় মেমব্রেন বা পর্দা। এটাকে বলা হয় পর্দা বা মেমব্রেন। এমন কথা হচ্ছে ভাই এটা কি কোষ, নাম কি? মনে রাখবে এই কোষটার নাম হচ্ছে তোমার স্মুথ মাসল সেল বা মসৃণ পেশি। আমাদের যে মসৃণ পেশি বা আমরা আরেক নামে এটাকে চিনি অনৈচ্ছিক পেশি। মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি, এই অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি দেখতে হচ্ছে এরকম নৌকার মতো মাকু আকৃতির। এর একটা নিউক্লিয়াস থাকে, এভাবে ভিতরে মায়োফাইব্রিল থাকে, কারণ মাসল তো ফাইবার থাকবে ভিতরে। তারপর এখানে পর্দা থাকে, পর্দাটার একটা নাম আছে, এই পর্দাটার নাম মনে রাখবা সার্কোলেমা। এই পর্দাটার নাম হচ্ছে সার্কোলেমা। তাহলে স্মুথ বা মসৃণ পেশির যে পর্দা থাকে ওই পর্দাটাকে আমরা বলবো আরেকটা ডিফারেন্ট নাম দিব, নামটা দিব সার্কোলেমা। তোমাকে অনেক সময় পরীক্ষা আসতে পারে যে সার্কোলেমা কি, তাহলে তোমাকে বলতে হবে মসৃণ পেশি বা পেশির বাইরের পর্দাটাকে বা পেশির পর্দাটাকে আমরা কি নামে জানি? সার্কোলেমা। আরও সেল আছে, আমি বিভিন্ন ধরনের সেল দেখাবো, তোমাদেরকে দেখাবো। এখন দেখো, এখন মজার পড়া আছে, এখনও অনেক মজার পড়া আছে, এখনও তো এই আজকের ক্লাসটা পুরোটাই মজার। দেখো আমার কাছে মজার, তোমাদের কাছে জানি না কীরকম। এরকম সেল আছে অনেকটা কাপের মতো দেখতে, এটা অনেকটা কাপের মতোই বলতে পারি। এটা হচ্ছে কিসের মতো? কাপের মতো কিছু সেল দেখা যেতে পারে। এই কাপের মতো সেলকে আমরা নাম দিতে পারি গবলেট সেল। তাহলে গবলেট সেল দেখতে কিসের মতো? গবলেট সেল দেখতে হচ্ছে কাপের মতো। গবলেট সেল দেখতে কিসের মতো? কাপের মতো। কাপ বিদায়, তাই এটার নাম হচ্ছে গবলেট। গবলেট অর্থই হচ্ছে কাপ, কাপ জাতীয় শেপ। এটা দেখতে অনেকটা কাপের মতো। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে কিছু এরকম ভ্যাকিউল থাকে, হ্যাঁ, এখান থেকে রস নিঃসরণ হয়, এগুলোকে আমরা বলি মিউকাস। এগুলোকে বলে আমরা মিউকাস। তোমরা জানো মিউকাস আমরা কি বুঝি? মিউকাস মানে হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। মিউকাস বলতে আমরা বুঝি পিচ্ছিলকারী পদার্থ। তার মানে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে গবলেট সেল মিউকাস নিঃসরণ করে। গবলেট সেল মিউকাস নিঃসরণ করে। আমরা মিউকাস শব্দটা পড়ছো, আমরা যখন খাই মিউকাস রিলিজ হয় এবং মিউকাস মিশে যায়,
খাবারকে পিচ্ছিল করে, সেটা হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ মিউকাস নিঃসরণ করে। হ্যাঁ, এবং এখানে কিন্তু এরকম মাইক্রোভিলাই থাকতে পারে, আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ থাকতে পারে। আঙ্গুলের মতো অভিক্ষেপকে আমরা কি বলি বলো তো? আঙ্গুলের মতো অভিক্ষেপকে আমরা বলি মাইক্রোভিলাই। এখন দেখো এটা কোন কোন জায়গায় থাকবে। আমি যদি হিউম্যানের কথা বলি, গবলেট সেল তুমি কোথায় কোথায় পাবা? খেয়াল করো, এটা হচ্ছে মিউকাস নিঃসরণ করবে। তো গবলেট সেল আমরা কিছু কিছু জায়গায় পেতে পারি। যেমন কোথায় কোথায় পাবা, অবস্থানটা কোথায় বলতে পারো? এর আগে আমি কোথায় কোথায় পাবো অবস্থানটা? এদেরকে আমরা বেশিরভাগ পাবো বৃহদান্তে। এই গবলেট সেলকে আমরা আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলি, তুমি এটা বৃহদান্তে বেশি পাবা। এছাড়া দূরবর্তী ইলিয়ামে পাবা। দূরবর্তী ইলিয়াম, ইলিয়াম মানে কি রে? ইলিয়াম মানে হচ্ছে ক্ষুদ্রান্ত। তোমরা জানো ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিওডেনাম, উপরের দিকে হচ্ছে ডিওডেনাম, মাঝখানের দিকে জেজুনাম, আর সবার লাস্টেরটা হচ্ছে ইলিয়াম। আর দূরবর্তী ইলিয়ামে তুমি এই গবলেটগুলোকে বেশি পাবা। ঠিক আছে, এগুলোর কাজ হচ্ছে মিউকাস নিঃসরণ করা। তাহলে কাপের মতো দেখতেও কিছু কি আছে, সেল আছে কাপের মতো দেখতে। ডিফারেন্ট শেপস পড়াচ্ছি, কাপের মতো দেখতেও কিছু সেল আছে যেগুলোকে আমরা গবলেট সেল বলি। আরও ডিফারেন্ট শেপের দেখান ভাইয়া, আরও ডিফারেন্ট শেপের কিছু সেল দেখান, চলো দেখি। আমি মুছে দিচ্ছি, এখানে আসলে এত সময় দেওয়া যাবে না। তুমি ভিডিও আমি মনে করি আবারও দেখতে হবে, ভিডিও অবশ্যই আবারও দেখতে হবে, তখন তুমি নোট করার জন্য ভিডিও দেখতে পারো। কিছু সেল দেখতে ভাইয়া এরকম, কিছু সেল দেখতে ভাইয়া এরকম, কিছু সেল দেখতে ভাইয়া এরকম। এটাকে বলা হয় নিউক্লিয়াস। এখান থেকে এই যে জিনিসটা বাইর হইলো এটাকে আমরা বলি ফ্লাজেলা। তোমরা সবাই ফ্লাজেলা চিনো। ফ্লাজেলা হচ্ছে চুলের মতো অংশ, যেটা থাকা মানে এটা থাকা, ফ্লাজেলা থাকা মানে এটার সাহায্যে মুভ করতে পারে। এটা একটা সেল। এখন এই সেলটার নামটা কি? প্রথমে দেখি এই সেলটা দেখতে কীরকম। দেখো শেপস পড়াচ্ছি তো। এই সেলটা দেখতে হচ্ছে তোমার ইয়ার মতো, ফানেল চিনো? হ্যাঁ ফানেল চিনো? ফানেল তোমরা ইউজ করবা ল্যাবে থেকে, ফানেল অনেকটা এটা ফানেলের মতো দেখতে। তো এটার নাম হচ্ছে কোয়ানোসাইট। এটার নাম হচ্ছে কোয়ানোসাইট। মনে রাখবা, সাইট শব্দটা যেখানে পাবা এটা মানে কোষকে বুঝায়, সাইট মানে কোষ। আর কোয়ানো শব্দটার অর্থ হচ্ছে ফানেল। তার মানে এটা হচ্ছে ফানেলের মতো দেখতে বিদায় এটাকে কোয়ানোসাইট বলতেছে। আমি বারবার বলি বায়োলজি শব্দগুলো ভেঙে ভেঙে পড়বা, তাহলে তুমি বুঝবা। ফানেলের মতো দেখতে বিদায় এটার নাম কোয়ানোসাইট সেল। এখন এই সেলটা আমরা কোথায় পাই? তোমরা যারা পরিফেরা পর্ব পড়ছ, পরিফেরা পর্বের প্রাণীতেই কিন্তু আমরা এই ধরনের কোয়ানোসাইট শব্দটা শুনবো, যে পরিফেরা পর্বের প্রাণীতে কোয়ানোসাইট থাকে। দ্যাট মিন্স ফানেল আকৃতির কোষ থাকে, যার নিউক্লিয়াস থাকে এবং একটা ফ্লাজেলা থাকে। একটা কি থাকে? ফ্লাজেলা থাকে। এটা হচ্ছে ভাইয়া কথা। আবার কিছু সেল দেখতে এরকম কিউবের মতো। তোমরা সবাই কিউব চিনো, ঘনবস্তু। আমরা ঘনবস্তু এভাবে আঁকি না, সবাই ঘনবস্তু আঁকতে পারি, সবাই ঘনবস্তু আঁকতে পারি। কিছু সেল দেখতে এরকম কিউবের মতো, কিছু সেল দেখতে এরকম কিসের মতো? কিউবের মতো। এই দেখো কিছু সেল দেখতে এরকম কিউবের মতো, কিউবের মতো দেখতে। এগুলাকে কিউবয়েডাল সেল বলা যায়। যেহেতু কিউবের মতো দেখতে, তাই এগুলোকে আমরা কিউবয়েডাল সেল বলা যায়। বা এটার আরেক নাম আছে, এগুলোকে আমরা এপিথেলিয়াল কোষও বলি। এগুলোকে আমরা এপিথেলিয়াল কোষও বলি। অনেকটা এপিথেলিয়াল কোষ, কিউবের মতো দেখতে। এখন এগুলো কোথায় পাবা? মনে রাখবা, যেহেতু কিউবের মতো দেখতে, এগুলোর সারফেস এরিয়া অনেক বেশি হয়, এগুলার এরিয়া অনেক বেশি হয়। এই কিউবয়েডাল তো দেখতে অনেকটা কিউবের মতো, তো এগুলার এরিয়া অনেক বেশি হয়। ঠিক আছে, তো এইগুলার কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে বেশিরভাগ শোষণ করা। মনে রাখবা, শোষণ করতে হলে সারফেস এরিয়া বেশি থাকতে হবে, বড় হইতে হবে। সারফেস এরিয়া বেশি থাকতে হবে, তাহলে বেশি বেশি শোষণ করা যাবে। তো এগুলোর মেইন কাজ হচ্ছে শোষণ। এছাড়া এগুলোর আরেকটা কাজ হচ্ছে নিঃসরণ। শোষণের কাজও করে, নিঃসরণ কাজও করে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া যে এগুলো কোথায় পাবো, অবস্থান কোথায়, মনে রাখবা নিঃসরণ তুমি কোথায় পাবা, মানে এটার কাজ যেহেতু নিঃসরণ, তাহলে এমন জায়গায় থাকবে যে জায়গাটার কাজ হচ্ছে নিঃসরণ করা। এটার কাজ যেহেতু নিঃসরণ, তাহলে এই সেলটা এমন জায়গায় থাকবে যে জায়গার কাজ হচ্ছে নিঃসরণ করা। দেখি বলে আমাদের কোন কোন জায়গাগুলো নিঃসরণ করে, এমন কিছু সেলের নাম বলো বা অবস্থানের নাম বলো যেগুলো নিঃসরণের কাজ করে থাকে। এমন কিছু জিনিসের নাম বলো যেগুলো নিঃসরণের কাজ করে থাকে। পারবা তোমরা? অবশ্যই পারবা। লালা গ্রন্থি,
লালা গ্রন্থির নালী, লালা গ্রন্থির নালীতে নিঃসরণ, এই ধরনের সেল থাকে কিউবয়েডাল। এবার এগুলোর কাজ হচ্ছে নিঃসরণ করা। তোমরা জানো লালা গ্রন্থি নিঃসরণ করে, কি নিঃসরণ করে? লালা 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 নিঃসরণ করে। এই ছাড়া তুমি যদি আমি বলি প্যানক্রিয়াস মানে অগ্নাশয় গ্রন্থি, তোমরা প্যানক্রিয়াস ছিল অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থিতেও তোমরা নালীতে, অগ্নাশয় গ্রন্থির নালীতেও কিন্তু আমরা এই কিউবয়েডাল সেল পাবো, যেটার কাজ হচ্ছে নিঃসরণ করা। যেমন অগ্নাশয় কি নিঃসরণ করে? অগ্নাশয় হরমোন এবং এনজাইম দুইটাই নিঃসরণ করে। যেহেতু নালী বলতেছি তাই এটা এনজাইম বলবো, কারণ হরমোনের জন্য কোনো নালী থাকে না। তোমরা জানো ওগুলো বেসিক জিনিস, হরমোনের কোনো নালী থাকে না, এনজাইমের জন্য নালী থাকে, তাই এটা তুমি এনজাইমের ক্ষেত্রে বলতে পারো। আর ভাইয়া শোষণ, তার মানে বুঝো শোষণ আমাদের একটা অঙ্গ আছে যেটা শোষণের কাজ করে থাকে বেশিরভাগ, সেটা হচ্ছে তোমার কিডনি বলতে পারো, আরও জায়গায় থাকবে বাট আমি মেইনলি কিডনি বলি। কিডনি শোষণের কাজ করে থাকে। তোমরা জানো কিডনিতে নেফ্রন আছে, নেফ্রনের ফিগারটা যদি দেখো, নেফ্রনে আছে ডিসিটি দূরবর্তী পেঁচানো নালিকা, পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড কি বলে লেমিনা মনে আছে, যাই হোক। তারপর সংগ্রাহক নালিকা, এগুলোর কাজ হচ্ছে শোষণ করা, পানি শোষণ করা, বিভিন্ন জৈব যৌগ শোষণ করা, অ্যামাইনো অ্যাসিড শোষণ করা, হ্যাঁ এগুলো হচ্ছে শোষণ করা। তো শোষণ করার জন্য এই জায়গায় তোমার সেলগুলো থাকবে। আচ্ছা যাই হোক, এগুলো জাস্ট এমনিই বলতেছি, আমারই কিছু না, মুছে দিচ্ছি। এখন দেখো আমাদের মানবদেহের সবচেয়ে ছোট সেল, মানবদেহের যে সবচেয়ে ছোট সেল আছে, ওই মানবদেহের সবচেয়ে ছোট সেলটা দেখতে কীরকম একটু দেখি। ছিল মানবদেহের সবচেয়ে ছোট সেল, ছোট সেল শুক্রাণু। চলো আমরা একটু শুক্রাণুটা দেখে আসি। শুক্রাণুটা দেখতে খুব সুন্দর, এরকম একটা মাথা থাকে শুক্রাণুতে। এই যে এটা হচ্ছে শুক্রাণুর মাথা, এবং শুক্রাণুর মাথায় এরকম একটা টুপি থাকে, টুপি, শুক্রাণুর মাথায় এরকম একটা টুপি থাকে লাল কালারের, এবং শুক্রাণুর মাথায় এরকম একটা বড় নিউক্লিয়াস থাকে, শুক্রাণুর মাথায় এরকম একটা বড় নিউক্লিয়াস থাকে। এগুলোর নামটাও বলে দিই, এই যে বড় জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে লাল কালারের যে অংশ এটার নাম হচ্ছে অ্যাক্রোজোম, এটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। মানে কি বলবো, অ্যাক্রোজোম মানে কি বলবো, সমস্যা নেই ভাইয়া, তো সব কিছুই বলে দিই। তারপর এরকম একটা মধ্যক থাকে, এটা এতটুকু অংশকে আমরা বলবো, খেয়াল করো, এতটুকু অংশকে আমরা বলবো মস্তক। এটা হচ্ছে শুক্রাণুর মাথা, এতটুকু অংশ। তারপর এই যে এই অংশটা, এই অংশকে আমরা বলবো মধ্যক। মস্তকের পর যে অংশটা থাকে এটাকে বলবো মধ্যক। এই অংশটাকে আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো মধ্যক। মধ্যকে কি থাকে দেখো, ইন্টারেস্টিং। মধ্যমে একটা সেন্ট্রিওল থাকে, এদিক দিয়ে একটা এভাবে সেন্ট্রিওল থাকে। তোমরা সবাই সেন্ট্রিওল চেনো, তাহলে এটা হচ্ছে ভাইয়া সেন্ট্রিওল। সেন্ট্রিওল কেন থাকে? কারণ জানো সেন্ট্রিওল থাকা মানে হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। সেন্ট্রিওল ছাড়া তো কোষ বিভাজন হবে না। এবং তোমরা জানো শুক্রাণুর সংখ্যা অনেক বেশি হয়। এই যে শুক্রাণুর সংখ্যা বেশির জন্য তো দরকার সেন্ট্রিওল, কারণ কোষ বিভাজন হইতে হবে। শুক্রাণুর সংখ্যা বাড়বে কীভাবে? কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে সেন্ট্রিওল তো লাগবে, সেন্ট্রিওল ছাড়া তো কোষ বিভাজন হবে না। এই যে শুক্রাণুর সংখ্যা এতগুলো হয় সেন্ট্রিওল থাকার কারণে। এবং এই মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে জানো, মাইটোকন্ড্রিয়া আছে। তবে মজার ব্যাপার, ওদের যে মাইটোকন্ড্রিয়া, শুক্রাণুর যে মাইটোকন্ড্রিয়া, সেটা আমাদের যে সেলের মাইটোকন্ড্রিয়া আমরা দেখি না সেরকম না। এদের মাইটোকন্ড্রিয়াটা এরকম স্পাইরাল টাইপসের, এদের মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম স্পাইরাল। তাহলে আমি এটাকে কি বলতে পারি? স্পাইরাল লাইক মাইটোকন্ড্রিয়া, স্পাইরাল লাইক মাইটোকন্ড্রিয়া, স্পাইরাল লাইক মাইটোকন্ড্রিওন। ওন কেন বলতেছি? একটা থাকে তাই ওন বলতেছি, স্পাইরাল লাইক মাইটোকন্ড্রিয়ন। তাহলে এই অংশটা হচ্ছে মধ্যক। মধ্যকের পর সবার শেষে কি থাকে বলো তো? মধ্যকের পর বাকি যেটা থাকে সেটা হচ্ছে লেস। মধ্যকের পর হচ্ছে লম্বা লেস। এই অংশটাকে আমরা বলি লেজ। আর লেজের অংশটা অ্যাকচুয়ালি কি? লেজের অংশটার নাম হচ্ছে ফ্লাজেলা। এই যে একটু আগে আমরা কিন্তু কোয়ানোসাইটেও কিন্তু এরকম লেজের মতো একটা অংশ ফ্লাজেলা দেখছিলাম। তাহলে এই লেজের অংশটা কি দিয়ে তৈরি? এই লেজের অংশটা অ্যাকচুয়ালি ফ্লাজেলা। তাহলে একটা শুক্রাণুর তিনটা অংশ, মাথা, তোমার মধ্যক, আর একটা হচ্ছে লেজ, ফ্লাজেলা। এটার সাহায্যে সে মুভ করতে পারে। তোমরা জানো শুক্রাণু সাঁতার কাটে, 7 সমুদ্র 13 নদী পার করে তারপর ডিম্বাণুর কাছে যায়।
আচ্ছা 7 সমুদ্র 13 নদী পার করে যায়, সো লেস লাগবে। হ্যাঁ, এটা সাথে সাথে চলাচলে। আচ্ছা, এই অ্যাক্রোজোম জিনিসটা বলি না, অ্যাক্রোজোম জিনিসটা কি? এটা নাম দেখে বোঝা যায়। সোম বা সোমা থেকে আসছে, এটা মানে হচ্ছে বডি। সোম বা সোমা মানে হচ্ছে বডি, আর অ্যাক্রো কথা হচ্ছে সম্মুখ। অ্যাক্রো কথাটা হচ্ছে সম্মুখ, তার মানে এটা হচ্ছে সম্মুখ বডি। কেমনে বুঝলাম ভাইয়া সম্মুখ? তুমি দেখো নিউক্লিয়াসের উপরেই কিন্তু এটা থাকে, সামনে থাকে, একেবারে মাথার সামনের দিকে। এটা যদি তোমার শুক্রাণু মাথা হয়, মাথার সামনেই কিন্তু অ্যাক্রোজোমটা আছে। তাহলে মাথার সামনে যেহেতু অ্যাক্রোজোমটা আছে, তাই এটাকে সম্মুখ বলা হচ্ছে। অ্যাক্রো মানে সম্মুখ, সামনেই আছে। দেখো লজিক এটা। এখন ভাই এটার কাজটা কি? এটার কাজই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, এটার কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটার কাজটা তাও একটু জেনে রাখো। অ্যাক্রোজোমে থাকে তোমার বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম। এখানে থাকে কি? প্রোটিওলাইটিক মানে তো বুঝো প্রোটিনকে ভাঙে এরকম এনজাইম। আচ্ছা যাই হোক, প্রোটিওলাইটিক এনজাইম কেন থাকে ভাইয়া? এই এনজাইমটা কেন থাকে? তোমরা জানো এ 7 সমুদ্র 13 নদী পার করে ডিম্বাণুর কাছে যাবে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। তোমরা জানো ডিম্বাণুকে যাতে সব শুক্রাণু নিষিক্ত করতে না পারে, তার জন্য ডিম্বকের চারিদিকে, ডিম্বাণুর চারিদিকে একটা প্রোটেকশন আছে, একটা কোট আছে, একটা লেয়ার আছে। ওই লেয়ারটার নাম কি জানো? একটু পরে আঁকবো, জোনা পেলুসিডা। তার মানে ওই জোনা পেলুসিডাকে যে শুক্রাণু ভেদ করতে পারবে, সেই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। এখন জোনা পেলুসিডাকে এই এক কোটটাকে, ডিম্বক আবরণটাকে, ডিম্বাণুর আবরণটাকে ভেদ করতে হইলে তো এনজাইম দিয়েই ভাঙতে হবে, মানে পর্দাটাকে ফাটাইতে হবে। আর পর্দাটাকে ফাটাইতে হলে এই অ্যাক্রোজোমের যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলোই পর্দাটাকে ফাটাবে, যেন জোনা পেলুসিডাকে ফাটাবে, ফেটে ভিতরে ঢুকবে। তার মানে আমি বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম আছে যা ডিম্বাণুর জোনা পেলুসিডা বা এটার আরেক নাম হচ্ছে এক কোট, মানে ডিম্বাণুর আবরণ। এক কোটকে ভেদ করে ডিম্বাণুকে নিষিক্ত করতে হেল্প করে। ডিম্বাণুকে নিষিক্ত করতে হেল্প করে। এটাই হচ্ছে শুক্রাণু। এবং মনে রাখবা, এটাই হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট কোষ। দেখতে অনেকটা বড়ই মনে হচ্ছে না? মানবদেহের ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ বলবো, আমি শুধু ছোট কোষ লিখছি। এটাই হচ্ছে শুক্রাণু। আশা করি বুঝতে পারছো যে শুক্রাণু কি। চলো এবার আমরা মানবদেহের ছোট কোষ তো দেখে ফেলছি, এবার আসো মানবদেহের সবচেয়ে বড় কোষ দেখি। উপস্থিতি খুব খারাপ, মানে 9 জন দেখতেছ, খুবই খারাপ। 9 জন দেখতেছ। আসলে এরপর থেকে আমি আর দিব না, আমি আর তোমার ক্লাস রেকর্ড রাখবো না। তোমরা যারা দেখবা তারা থাকবা। ইউটিউবে আর দিব না। রাত 10টা বাজে নিচ্ছি, তাও যদি না থাকো কেমনে কি রাত 12টা বাজে নিতাম ক্লাস কি রাত 12টা বাজে নিতাম? দেখো এটা হচ্ছে এটা। ওকে, এবার আসো সবচেয়ে বড় কোষ। এবার থেকে নেক্সট ক্লাস আমি কালকে সকাল 7টায় নিব, সকাল 7টা বাজেই নিব। তো দিন শুরু হবে তোমার এই ক্লাস নিয়ে, এবং ক্লাসটা রেকর্ড দিব না। আচ্ছা, তারপর দেখো ডিম্বাণু। ভাই এখন একটা সবচেয়ে বড় কোষ আঁকবো, মানবদেহের সবচেয়ে বড় কোষ আঁকবো। এই মানবদেহের সবচেয়ে বড় কোষ আঁকবো। এটা হচ্ছে যে মাঝখানে যেটা নিলাম, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। একটু লিখে ফেলো, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের 23C মানে কি? মানে হচ্ছে মানবদেহের যে নিউক্লিয়াস থাকে, ডিম্বাণু, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, মানে 23টা ক্রোমোজোম থাকে। কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। ঠিক সেমভাবে তুমি ইয়ার ক্ষেত্রেও বলতে পারো, শুক্রাণুর ক্ষেত্রেও বলতে পারো। মানবদেহের শুক্রাণুর ক্ষেত্রেও 23টা ক্রোমোজোম থাকে। এগুলো তো সামনে পড়াবো, সমস্যা নেই, এগুলো সামনে পড়াবো, মিসিং গেলে সমস্যা নেই। এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং খেয়াল করো, এই নিউক্লিয়াসে কিন্তু তোমার আরও অনেক কিছু থাকে। যেমন দেখো এখানে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, এরকম একটা কি থাকে, এভাবে মাইটোকন্ড্রিয়া থাকে। এটাকে আমি ধরো আরও থাকে মাইটোকন্ড্রিয়া, জাস্ট একটা দেখাচ্ছি। মাইটোকন্ড্রিয়া থাকে, শক্তি লাগবে,
মাইটোকন্ড্রিয়া কেন থাকে? কারণ শক্তি লাগবে, কারণ এরা কিন্তু তোমার শুক্রাণুর সাথে ফিউশন ঘটে ফার্টিলাইজেশন করবে, তারপর জাইগোটের সংখ্যা বাড়াইতে হবে, তাই এদের মাইটোকন্ড্রিয়া থাকতে হবে, শক্তি লাগবে, শক্তি ছাড়া কাজ হবে না। এবং এখানে এভাবে গোল গোল করে অনেক কিছু আছে, এভাবে গোল গোল করে এভাবে সাজানো কতগুলো জিনিস দেখা যায়, এগুলো কি বলবো, গোল গোল করে এভাবে সাজানো কিছু জিনিস দেখা যায়। এগুলোর নামটা লিখে দিই, কাজটা পরে বলতেছি। এটার নামটা আমি কোথায় লিখবো, এখানে লিখি। এটার নামটা হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউল, এটার নাম হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউল, এটার নাম হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউল, এটার নাম হচ্ছে কর্টিক্যাল। যারা যারা লাইভে চলে যাচ্ছে তারা মনে করছে পরে এসে দেখবে, ঠিক আছে? তো এরকম হইলে তো আমার একটু মানে অনেকে ইচ্ছা করে না, বুঝছো? মানে সত্যি অনেকে ইচ্ছা করে না, মানে ফেসবুকে আসে ওই ভিডিও দেখবে, ট্রল ভিডিও দেখে দেখে দিন পার করবে, মানে সারা বছর যে সে ট্রল ভিডিও দেখে দেখে পার করছে সেটা তার মাথায় নেই। এখনও তাকে ট্রল ভিডিও দেখতে হবে, ট্রল ভিডিও দেখে দেখে সেগুলো ফেসবুকে শেয়ার করবে। হ্যাঁ, ক্লাস টাইমে এগুলো না করে দেখবে ট্রল ভিডিও দেখতে দেখতে ফেসবুকে এগুলো শেয়ার, মানে সারা বছর সে যে ট্রল ভিডিও দেখতে দেখতে সময় পার করছে এগুলো তার মাথায় নেই, স্টিল সে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। অনেকে আছে এরকম, সবার কথা বলতেছি না, সবার কথা না, বাট অনেকেই আছে। কর্টিক্যাল গ্র্যানিউল, এটাকে আমি বলছি আগে, এগুলো একটু আমি চিহ্নিত করে দিই। খেয়াল করো, এই যে ঝিল্লি, এই যে এখানে একটা ঝিল্লি দেখা যাচ্ছে, এই যে ভিতরের ঝিল্লিটা, এটাই হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, আমাদের ডিম্বাণুর কোষ ঝিল্লি। তবে এটাকে আমরা আরেক নামে রাখবো, কোষ ঝিল্লি তো বলবোই, এটাকে আরেক নামে রাখবো, এটাকে আমরা বলবো ভাইটালিন ঝিল্লি, এটাকে বলবো ভাইটালাইন ঝিল্লি, আরেক নামে রাখবো ভাইটালাইন ঝিল্লি। খুবই নরম ঝিল্লি, ভিতরের দিকে যে ঝিল্লিটা। আর যে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে এই অংশটা, এই মাঝখানের অংশটা, খেয়াল করো, এই মাঝখানের এই অংশটাই খুবই ইম্পর্টেন্ট। এটাই আমি বলছিলাম, এটাই হচ্ছে জোনা পেলুসিডা, বা এটাকে আরেক নামে ডাকতে পারো, বা এক কোট মানে বুঝো তো ডিম্বাণুর আবরণ, এক কোট বা ডিম্বাণুর আবরণ, ঠিক আছে? এগুলো হচ্ছে আর কি আছে, আর কি দিতে পারি। আচ্ছা, এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। এইখানে এই যে বাইরের দিকে এরকম কতগুলো এরকম করে সেল দেখবা, তোমরা আঁকো আমার সাথে সাথে, এরকম করে কতগুলো সেল দেখবা, এরকম আঙ্গুলের মতো। হ্যাঁ, এগুলো এক একটা সেল, যেমন এখানে নিউক্লিয়াস আছে, দেখো এগুলো এক একটা সেল। তো ভাইয়া তো শুধু এরকম একটা লেয়ার দিছে, শুধু এরকম একটা লেয়ার না, দেখবা যে উপর দিকে আরেকটা এরকম সেল আছে, এরকম 2-3টা লেয়ার থাকতে পারে। হ্যাঁ ভাইয়া তো এইভাবে আঁকতেছি, তোমরা সুন্দর করে একবার এভাবে 2-3টা লেয়ার থাকতে পারে। কথাগুলা মনোযোগ দিয়ে শোনো, এগুলো আমি এমনি আঁকতেছি না, এভাবে 2-3টা করে লেয়ার থাকতে পারে। আমি তো ভাইয়া একটা লেয়ার দেখাইছি, এইভাবে 2-3টা করে লেয়ার থাকতে পারে। আমি তো আরেকটা লেয়ার দিচ্ছি, দেখছো? এই 2-3টা করে এভাবে লেয়ার থাকতে পারে। তো এই যে সেলগুলো দেখাচ্ছি, এই সেলগুলোকে বলা হয় ফলিকল সেল, এই সেলগুলোকে বলা হয় ফলিকল সেল, এই সেলগুলোকে বলা হয় ফলিকল সেল। কথাগুলো শুনো, কথাগুলো ভালোভাবে বুঝো। এই সেলগুলোকে বলা হয় ফলিকল সেল। আর এরকম ফলিকল সেলের যে লেয়ার, যেমন আমি এটা একটা লেয়ার, ফলিকল সেলের উপর দিয়ে আরেকটা লেয়ার। এই ফলিকল সেলের যে লেয়ার, তোমরা জানো এটা পুরোটাই একটা ডিম্বাণু, এবং ডিম্বাণুর এই যে এটা হচ্ছে কোষ মেমব্রেন, সেল মেমব্রেন বা ভাইটালিন ঝিল্লি। এই যে মাঝখানের যে লেয়ার, এটা হচ্ছে জেনু পেলিসিডা বা এক কোট ডিম্বাণু আবরণ। এটাকেই ভেদ করতে পারলে ডিম্বাণুকে নিষিক্ত করা যাবে, ডিম্বাণুর নিউক্লিয়াসকে নিষিক্ত করা যাবে। তো এটা বুঝতেই পারতো এটার কাজ কি হইতে পারে। এটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, এটা হচ্ছে কি প্রোটেক্টিভ লেয়ার, যেটা ডিম্বাণুকে প্রোটেক্ট করে, এক কোট। তো এটাকে বলতে পারো প্রোটেক্টিভ লেয়ার। আর এটার সাথে এটাও লিখো যে প্রোটেক্টিভ কোট, সাথে এটাও লিখো, এটাকে ভেদ করতে পারলেই ডিম্বাণুকে নিষিক্ত করা যাবে। জোনা পেলুসিডাকে বা এক কোটটাকে ভেদ করতে পারলে, এটাও লিখো, এটা আমি আগেও লিখে দিয়েছি, বাট এখানেও লিখো, এখানে লিখো, এটাকে ভেদ করতে পারলেই ডিম্বাণুকে নিষিক্ত করা যাবে। আর কর্টিক্যাল গ্র্যানিউল কি, এই যে কর্টিক্যাল গ্র্যানিউল যে এরকম গোল গোল করে, এগুলো কি, এগুলোর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এখানে অনেক এনজাইম থাকে। এখানে কি থাকে? এনজাইম থাকে, এখানে এনজাইম থাকে যা অধিক শুক্রাণু আসতে বাধা দেয়, যা অধিক শুক্রাণু আসতে বাধা দেয়। তোমরা জানো শুক্রাণু আসতে পারবে একটা, লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে শুধুমাত্র একজনই বিজয়ী,
একজনই বিজয়ী, আমরা তুমি যেটা আসছে সেটা হচ্ছে একজন শুক্রাণু বিজয়ী হওয়ার ফসল। তার মানে অধিক শুক্রাণু বা পলিস্পার্মি হতে পারবে না। কেন হতে পারবে না? বিকজ এই কর্টিক্যাল গ্র্যানিউলে এনজাইম থাকে যেগুলা একটা শুক্রাণু যখন ভিতরে ঢুকে দিছে বাকি শুক্রাণু চাইলে আসতে পারে, ওই শুক্রাণুগুলোকে আসতে বাধা দিবে আমাদের এই কর্টিক্যাল গ্র্যানিউলের যে এনজাইম। কর্টিক্যাল গ্র্যানিউলের যে এনজাইমগুলো থাকে এগুলো বাকি শুক্রাণুগুলোকে আসতে দিবে। অনেকগুলো শুক্রাণু তো আসতে পারে না, বিজয়ীটা একজনই থাকে। সো একজন যখন বিজয়ী ঢুকে যাবে আরও কেউ আসতে পারে, তো তাদেরকে আসতে বাধা দেবে আমাদের এই কর্টিক্যাল গ্র্যানিউলে থাকে এনজাইম। এটাই হচ্ছে আমাদের একটা ডিম্বাণুর ফিগার। তোমরা এখানে লিখো, ফিগার দিয়ে লিখো ডিম্বাণু। এটা হচ্ছে ডিম্বাণুর ফিগার। তোমরা এমন লিখো, এখানে লিখো এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ। এটা লিখো, দুইটা কথা লিখো, নোট করো তোমরা। লিখো এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ, আর এটাই হচ্ছে ডিম্বাণুর ফিগার। এটাই হচ্ছে ডিম্বাণুর ফিগার। তোমরা একটু লিখো, এটাই হচ্ছে ডিম্বাণুর ফিগার। তোমরা একটু লিখো, এটাই হচ্ছে ডিম্বাণুর ফিগার। তোমরা লিখছো, এটাই হচ্ছে ডিম্বাণুর ফিগার। লিখো লিখো লিখো। তোমরা লিখছো কি না? লিখছো তো না? আচ্ছা পরে লিখবা, আর কি সমস্যা কি? ঠিক আছে, এবার আসো, আমরা ডিফারেন্ট শেপস অফ সেল দেখাচ্ছি। হ্যাঁ, আমরা ডিফারেন্ট শেপস অফ সেল দেখাচ্ছি। আমরা ডিফারেন্ট শেপস অফ সেল দেখাচ্ছি। তার মধ্যে দেখো কিছু সেল এরকম হয়, তোমরা এই সেলগুলোকে চিনো আমার চেয়ে ভালো। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে রক্ষী কোষ। তোমরা জানো যে রক্ষী কোষ চিনো তোমরা, যে যে কোষগুলো দ্বারা পত্ররন্ধ্র পাওয়া যায়, এই রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত রন্ধ্রকে আমরা বলি পত্ররন্ধ্র। এই রক্ষী কোষগুলো দেখতে কী রকম বলো তো? এই রক্ষীগুলো দেখতে অনেকটা কিডনি, আমাদের কিডনিও কিন্তু এরকম না, বা অর্ধচন্দ্রাকৃতি, বা ঈদের চাঁদ আছে না, ঈদের চাঁদ, ঈদের চাঁদের মতো দেখতে। আবার এরকমও বলতে পারো শিমবিচি আকৃতির। এগুলো হচ্ছে রক্ষী কোষ। মনে রাখবা এই রক্ষী কোষটা তুমি কোথায় পাবা? এরকম দ্বিবীজপত্রী উদ্ভিদে। এটা মাথায় রাখবা। আশা করি তোমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ চিনো। মনে রাখবা দ্বিবীজপত্রী উদ্ভিদে রক্ষী কোষ দেখতে এরকম শিমবিচি বা কিডনি বা অর্ধচন্দ্রাকৃতি হবে। আচ্ছা ভাই, যদি একবীজপত্রী হয় এরকম হবে না, এটাই ধরতে পারে না অনেকে। একবীজপত্রী হলে ভাই কীরকম হবে? তোমরা জিমে গেছো না অনেকে, ছেলেরা যাও, মেয়েরা তো যাও না। তোমরা যারা জিমে যাও দেখবা জিমের যেগুলো আলগাইতে হয় এগুলোকে বলে ডাম্বেল। তো দেখতে অনেকটা ডাম্বেলের মতো। এদিক দিয়ে একটা ডাম্বেল, এদিক দিয়ে আরেকটা ডাম্বেল দিতে পারো, এদিক দিয়ে ভাই আরেকটা ডাম্বেল দাও। এই দেখো, তার মানে এগুলোও রক্ষী কোষ, এগুলোও রক্ষী কোষ। তবে দেখতে কি রকম? ডাম্বেল আকৃতি। আর মনে রাখবা ডাম্বেল আকৃতির রক্ষী কোষ তুমি পাবে একবীজপত্রীতে। তাহলে ডিফারেন্স বুঝছো ভাইয়া? দ্বিবীজপত্রীতে পাবে এভাবে কিডনি বা অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে, বাট একবীজপত্রীতে তোমাকে যদি প্রশ্নে বলে তাহলে ভুলেও সবাই এটা দাগাবে, কিন্তু তুমি স্মার্ট। এটা হচ্ছে তুমি বলবা যে ভাইয়া দ্বিবীজপত্রীতে না এরকম, একবীজপত্রীতে তো এরকম না। দ্যাট মিনস আমি এইভাবে ডাম্বেল আকৃতি দিব। তারপর কিছু সেল আছে এরকম কমার মতো দেখতে, কিছু সেল আছে এরকম কমার মতো দেখতে। তোমরা একটা ব্যাকটেরিয়ার নাম জানতে পারো, সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। এটা দেখতে কমার মতো। কিসের মতো এটা? এটাকে কি বলে? কমার মতো দেখতে। কিছু সেল আছে আবার এরকম, এটাও একটা ব্যাকটেরিয়া, এরকম রডের মতো দেখতে। কিসের মতো দেখতে? রড। এটাও একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বেসিলাস। তোমরা অনেকে হয়তো অণুজীব চ্যাপ্টারটা আমি পড়াবো সামনে অবশ্য। তো এই বেসিলাস ব্যাকটেরিয়াগুলো দেখতে এরকম রড শেপ হয়। তো এরকম বিভিন্ন শেপের কিন্তু ব্যাকটেরিয়া সেল তোমার পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, সেটা হচ্ছে যে তোমার আরও কিছু আমি দেখাই, সমস্যা কি? আমার দেখাইতে সমস্যা কি? আরও কিছু তোমাদেরকে দেখাই। এরকম কিছু সেল আছে, এরকম কিছু সেল আছে। এবং এটার এদিক দিয়ে মাথার দিকে এভাবে কি আছে? নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, মাথার দিকে থাকে এটা।
এবং এটা নিউক্লিয়াসের নিচ থেকে এরকম একটা, আমি একটু লাল কালি দিই সুন্দর লাগবে, এরকম চুলের মতো একগুচ্ছ জিনিস এভাবে থাকে, চুলের মতো, দেখছ? এই যে চুলের মতো, এগুলোর নাম হচ্ছে সিলিয়া সেল। দেখবা ফ্লাজেলা আর সিলিয়া দুইটা শব্দ, ফ্লাজেলা সিলিয়া বলতে গেলেই সেম, চুলের মতো দেখতে, তো সিলিয়া যুক্ত বলতে পারো এগুলা। এবং এটা দেখতে অনেকটা আগুনের যে ফ্লেম আছে, মোমবাতি জ্বালালে যে আগুনের শিখা দেখা যায়, একটা স্ট্রাকচার অনেকটা আগুনের শিখার মতো, তাই এটাকে বলা হয় সিলিয়া যুক্ত শিখা, এটাকে নাম দেওয়া হয় সিলিয়া যুক্ত শিখা। তো সিলিয়াগুলো এভাবে শিখা তৈরি করে, আগুনের শিখা যেটাকে বলে, আগুন দেখতে যেরকম, মোমবাতি জ্বালালে যেরকম লাগে। তো এই জন্য এই সেলটার নাম হচ্ছে শিখা কোষ, এই জন্য এই সেলটার নাম হচ্ছে শিখা কোষ। এখন এটা কোথায় পাবা? এটা তুমি একটা প্রাণীতে পাবা। প্রাণীটা কোন পর্বের এটাই মনে রাখলেই চলবে। প্রাণীটা হচ্ছে প্লাটিহেলমিনথাস পর্বের, প্লাটিহেলমিনথাস পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথাস পর্বের প্রাণীদের এরকম শিখা কোষ তুমি দেখতে পাবে। এটার নাম শিখা কেন হয়েছে লজিকটা বুঝছো? শিখা হয়েছে এই জন্য যে এই জিনিসটা, এই যে সিলিয়াযুক্ত দেখতে, এগুলো শিখার মতো, আগুনের শিখার মতো, তাই এটাকে বলা হচ্ছে শিখা কোষ, এটাকে বলা হচ্ছে শিখা কোষ। আচ্ছা ভাইয়া আরেকটা লাস্ট বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ, মানবদেহের যে সবচেয়ে লম্বা কোষ, আমি একটু বাজে করে আঁকতেছি, তোমরা সুন্দর করে আঁকবা। একটু বাজে করে আঁকতেছি, তোমরা একটু সুন্দর করে আঁকবা। মানবদেহের যে সবচেয়ে লম্বা কোষ, এই সবচেয়ে লম্বা কোষ দেখতে এরকম, আর এদিক দিয়ে একটা এভাবে নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা এই পুরো অংশটাকে বলা হয় কোষদেহ, এই পুরো অংশটাকে বলা হয় কোষদেহ। আর এখান থেকে যে ব্রাঞ্চগুলো বাইর হচ্ছে এগুলোকে বলা হয় ডেনড্রাইট, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইটের কাজ হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা, এর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা, কোষ দেহে সাপ্লাই দেওয়া, কোষ দেহ থেকে এদিক দিয়ে নিয়ে যাওয়া। এই যে লম্বা সুতার মতো অংশটা দেখতে পাচ্ছ, এই লম্বা সুতার মতো অংশটাকে বলা হয় এক্সন। আর এই যে অংশ, এই যে লাস্টের এই যে অংশ, এটাকে বলা হয় নার্ভ এন্ডিং। নার্ভ মানে তন্তু, নার্ভ এন্ডিং, নার্ভের শেষ অংশ, এন্ডিং মানে শেষ অংশ। আর এখানে যে এই যে লাল কালার যেটা দিচ্ছি ভাইয়া, এটা কি? এই যে লাল কালারের যে জিনিসটা দিচ্ছি, এই লাল কালারের জিনিসটাকে বলা হয় মায়োলিন শিট। এমনি জাস্ট লিখে রাখো, এত বোঝার কিছু নাই। এটাকে বলা হয় মায়োলিন শিট। মায়োলিন বানান কিরকম রে? মায়োলিন শিট, এরকম মায়োলিন শিট। এগুলো ফাংশন আপাতত জানার দরকার নেই। মায়োলিন শিট, হ্যাঁ। এবং এইগুলোর ভিতরে কিছু সেল থাকে, আমি আপাতত এভাবে সেল দেখাচ্ছি। এগুলোর ভিতরে কিছু সেল থাকে, এই যে সেল, এগুলোকে বলা হয় স্কোয়ান সেল, এগুলোকে বলা হয় স্কোয়ান সেল। আপাতত নাম জেনে রাখে, এগুলোতে এমন বিস্তারিত পাবা, এক এক অধ্যায়ে এগুলো এক এক বিস্তারিত আছে। এবং এগুলোর মাঝখানে একটা নোট থাকে, নোট এরকম গোল গোল, এরকম গোল গোল নোট থাকে এগুলোর মাঝখানে। এই নোটগুলোকে বলা হয় র্যানবিয়ার নোট, এগুলোকে বলা হয় র্যানবিয়ার নোট। এটা হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে লম্বা কোষ, নিউরনের স্ট্রাকচার, সবচেয়ে লম্বা কোষ মানবদেহের সবচেয়ে লম্বা কোষ, এটা হচ্ছে নিউরন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এই জিনিসগুলো আসলে বোঝার ছিল, আমাদের এই জিনিসগুলো আসলে বলার ছিল। তো তোমরা আমাকে বলো, এই ডিফারেন্ট শেপস অফ সেল, এই মানে নতুন কিছু শিখতে পারছো কিনা? যে আমাদের বডি, সবগুলো আমাদের বডি দেখাইছি, আবার কিছু উদ্ভিদেরও ছিল, কিছু ছিল ব্যাকটেরিয়ার। এই যে আমাদের বডি বা কিছু উদ্ভিদের, বা এই যে ব্যাকটেরিয়া,
এই যে পুরা জীব জগতের যে সেলগুলা দেখাইলাম, এই একটা সেল যে কত বৈচিত্র্যময় হইতে পারে, একটা সেল যে কত অনেক বিভিন্ন ধরনের হইতে পারে, সেটাই হচ্ছে দেখা। সেটার একটা সামারি বলতে পারি আমি। দেখি এটাকে সামারিও বলা যাবে না, কারণ আমি বিস্তারিত বলছি। তো তোমরা আমাকে বলো এই ডিফারেন্ট শেপস অফ, বিভিন্ন ধরনের শেপ দেখে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তোমরা কি নতুন কিছু শিখতে পারছো কি না, তোমরা আমাকে এটা কমেন্টে জানাতে পারো। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো। তোমরা আমাকে জাস্ট এটা জানাও যে এই যে ডিফারেন্ট শেপ অফ সেলটা দেখাইলাম, এখানে দেখে ভালো লাগলো কিনা বা নতুন কিছু শিখতে পারো কিনা, তুমি বুঝতেছো কিনা তুমি একজন জীব, তোমার ভিতরে কত বৈচিত্র্যময় সেল আছে, তুমি সেটা উপলব্ধি করতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা, এটাই হচ্ছে ভাইয়া কথা। তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো এই ব্যাপারে। তোমরা আমাকে হ্যাঁ জানাও যে ফিল করতে পারছো কিনা। আশা করি পারছো, আশা করি পারছো। এইবার আসো ভাইয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তোমাদেরকে বলি। গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে লিখতে পারো এরকম যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, উদ্ভিদের শ্রেণী বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। যাইও না তোমরা খালি কিছুক্ষণ ক্লাস করলে কেন জানি তোমাদের এনার্জিকে কেমন হয়ে যায়। আমাদেরকে দেখো, আমরা তো দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি এবং আমরা বেশি মুভমেন্টও করতেছি, আমাদের সেই এনার্জিটা কিন্তু আছে। আমাদের থেকে কিছু শিখো যে এনার্জি কীভাবে রাখতে হয়। ওকে, এই যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস কেন বলছে, কারণ এখান থেকে বিভিন্ন ভার্সিটিতে মেডিকেল, ইভেন কি মেডিকেলেও প্রশ্ন আসছে। একটু পরে দেখবা মেডিকেলে কীরকম প্রশ্ন আসছে। তো এই জন্য আমার এই টপিকটা একটু বলা। এই টপিকটা চাইলে আমি শুরুর দিকে পড়াতে পারতাম, আমি মনে করছি এটা আমি বলে ফেলছি আগে, তো দেখলাম যে এটা আমি তোমাদেরকে বলিনি। তা আমি ভাবছি না এটা তো বলা দরকার আছে, বিকজ এখান থেকে ভার্সিটিতে কোয়েশ্চেন আছে, এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আছে, সো বলাটা দরকার। সো এই জন্য আমি এটা একটু বলছি। সে উদ্ভিদের শ্রেণী, তোমরা বলো তো শ্রেণীবিন্যাস মানে কি? সেটা হচ্ছে আমরা কোনো উদ্ভিদকে বা এই যে বিশাল এই যে উদ্ভিদ জগৎ, এই যে বিশাল এই প্রাণী জগৎ, এদেরকে খুব অল্প সময়ে জানা এবং সঠিকভাবে জানা এবং খুব অল্প সময়ে অনেক উদ্ভিদ সম্বন্ধে জানা একটা দরকার পড়ে আমাদের। কারণ আমাদের তো এভাবে একটা করে ইন্ডিভিজুয়াল উদ্ভিদ তো বৈশিষ্ট্য তো মনে রাখা ইম্পসিবল। সো আমরা কি করব, যে সকল উদ্ভিদের বৈশিষ্ট্য মিল আছে তাদেরকে একটা শ্রেণীতে রাখবো, যে সকল উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একসাথে মিল আছে তাদেরকে আরেকটা শ্রেণীতে রাখবো। মানে যাদের এভাবে মিল আছে তাদেরকে একটা করে গ্রুপে রেখে, এবং ওই গ্রুপ সম্বন্ধে যদি আমরা স্টাডি করি তাহলে ওই গ্রুপে যত উদ্ভিদ আছে সবার সম্বন্ধে আমাদের জ্ঞান আহরণ হয়ে গেছে। এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তো তোমাদের বইয়ে দেখবা, অবশ্যই তোমাদের বইয়ে দেখবা যে এরকম একটা সংজ্ঞা লিখে দিছে। সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ কেন বলতেছি, সংজ্ঞাটা লিখবা আমার সাথে সাথে। গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি প্রশ্ন বের করবো, এটা মেডিকেল আসছে। সো দেখো কেন গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা দেখো। আমি লিখে দিচ্ছি, স্লাইড হইলে কিন্তু আমি তোমাদেরকে এটা ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম। সেটা হচ্ছে আমার সাথে সাথে লিখো, বিচিত্র ধরনের উদ্ভিদকে, এখান থেকে আমি প্রশ্ন বের করব যেটা মেডিকেলের জন্য আসছে। বিচিত্র ধরনের উদ্ভিদকে সাদৃশ্যের ভিত্তিতে, সাদৃশ্য মানে তো বুঝো মিল, সাদৃশ্যের ভিত্তিতে একসাথে রাখবো, তাই না? অবশ্য সাদৃশ্য থাকলে আমরা একসাথে রাখবো, আলাদা আলাদা না। এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে, এবং যাদের সাথে মিল নাই তাদেরকে তো ওই গ্রুপে রাখা যাবে না। বৈসাদৃশ্যের ভিত্তিতে যাদের সাথে মিল নেই, মানে বৈসাদৃশ্য মানে মিল নেই, তাদেরকে তো আর এদের সাথে রাখা যাবে না, আলাদা গ্রুপে দিতে হবে স্থান, ঠিক আছে? বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক, এই যে বললাম আলাদা, পৃথক দলে স্থাপনের নীতিমালায়, দেখো এটা গুরুত্বপূর্ণ কেন বলছি, বর্ষা রাখো, স্থাপনের নীতিমালায় পৃথিবীর সকল উদ্ভিদকে দেখো, গুরুত্বপূর্ণ জিনিসটা এখানে, পৃথিবীর সকল উদ্ভিদকে কিংডম, সিরিয়ালটা মনে রাখবা, মানে এটা এমনি সিরিয়ালটা মনে রাখবা, মুখস্থ করতে হবে। কিংডমের পর বিভাগ, সিরিয়াল মনে রাখবা, বিভাগের পর শ্রেণী, সিরিয়াল মনে রাখবা, শ্রেণীর পর বর্গ, বর্গের পর গোত্র, সিরিয়াল মনে রাখবা, গোত্রের পর গণ, গণের পর সবার লাস্ট হচ্ছে প্রজাতি,
প্রভৃতি মানে ইত্যাদি দলে বিন্যাস করার পদ্ধতি। প্রতিটি দলে বিন্যাস করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণী বিন্যাস। দেখো এই যে লম্বা একটা জিনিস লিখলাম, এখানের মধ্যে এই যে উদ্ভিদকে দেখো কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি দলে বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। এখান থেকে আমরা এই লাইনগুলো ফোকাস রাখবো। প্রথমে আসবে কিংডম, তারপর বিভাগ, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, প্রজাতি। এটা উল্টাপাল্টা করা যাবে না। কারণ কি আমি বলবো, বর্ষা তো রাখো ভাই আমার উপর, কারণটা কি আমি বলবো। এটা স্ক্রিনশট মারো, এটা স্ক্রিনশট মারো, আমাকে সহ পারলে মারো, 30 সেকেন্ড মারো, এটা স্ক্রিনশট মারো। লিখার দরকার কি, স্ক্রিনশট মেরে মেরে জমায় রাখো না, তারপর নোট করো না। স্ক্রিনশট মেরে মেরে জমায় রাখো, তারপর নোট করো, ঠিক আছে? ওকে ওকে, দেখো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বললাম শ্রেণীবিন্যাস করতে হলে তোমাকে সবার আগে যে জিনিসটা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে বিভাগ। বিভাগ না, কিংডম। প্রথমে কিংডম মানে কিংডমটা কি উদ্ভিদ নাকি প্রাণী? কিংডমের পর যেটা সেটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভাগ। এবার একটু বাঁকা করে লিখতে হবে, একটু খেয়াল করে, আমি বাঁকা সিঁড়ির মতো করে লিখবো, সিঁড়ি। বিভাগের পর মনে রাখতে হবে শ্রেণী, সিঁড়ির মতো করে লিখবো। শ্রেণীর পর বর্গ, দেখো সিঁড়ির মতো করে বাঁকা বাঁকা করে, এটা একটা সিঁড়ি বলতে পারো। বর্গের পর দেখো কি লিখছি, সিরিয়ালটা মেনটেন করতে হবে ভাইয়া। গোত্র, গোত্রের পর গণ, গণের পর সবার লাস্টে হচ্ছে প্রজাতি। দেখছো সিঁড়ির মতো করে করে লিখতে হবে। এই যে জিনিসগুলো, এগুলো কি, এই যে শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এই জিনিসগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। এটাও মারাত্মক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। এগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক। এগুলোকে কি বলা হয়, এবং এটার একটা নাম আছে, এটা পরীক্ষায় আসে। শ্রেণীবিন্যাসের এককের নাম কি? একটা একক হলে ট্যাক্সন বলে। শ্রেণীবিন্যাসের এককের নাম হচ্ছে ট্যাক্সন। পরীক্ষায় আসে, বলবে শ্রেণীবিন্যাসের একক কোনটি? আনসার হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সন বা বহু বচনের ট্যাক্সা, এক বচনের ট্যাক্সন, বহু বচনের ট্যাক্সা। তাহলে এটা একটা ট্যাক্সন, 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 এটা একটা ট্যাক্সন। তাহলে সর্বশেষ ট্যাক্সন কোনটা? প্রজাতি। সর্বশেষ ট্যাক্সন কোনটা? প্রজাতি। এটা প্রথম ট্যাক্সন, এটা সর্বশেষ ট্যাক্সন। সর্বশেষ ট্যাক্সন সবসময় কি হয়? প্রজাতি হয়। সবার শেষ যে ট্যাক্সন এটা হচ্ছে প্রজাতি। তাহলে এখানে 7টা ট্যাক্সন আছে, 1 2 3 4 5 6 7টা ট্যাক্সন আছে, আর সর্বশেষ ট্যাক্সনটা হচ্ছে প্রজাতি। এটা পরীক্ষায় আসে, এটা ভার্সিটিতে আসছে। আচ্ছা, এবার আসে এখানে ভার্সিটিতে আসার মতো আরও কিছু কোয়েশ্চেন আছে। এই যে গণ আর এই যে প্রজাতি দেখতে পাচ্ছ, এই গণ এবং প্রজাতি মিলে আরেকটা নামকরণের পদ্ধতি আবিষ্কার করছে, যেটাকে আমরা বলি দ্বিপদ নামকরণ। আচ্ছা ভাই, দ্বিপদ বলতে কি বোঝায়? দুইটা পদ। দুইটা পদ কিভাবে? ফার্স্টের যে পদ সেটা হচ্ছে গণ, সেকেন্ডের যে পদ সেটা হচ্ছে প্রজাতি। গণ এবং প্রজাতি নিয়ে যে পদ সেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। মনে রাখবে, এভাবে আমরা বৈজ্ঞানিক নাম লিখি। বৈজ্ঞানিক নাম লেখার এটাই নিয়ম, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। এবং এটার জনকটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। এটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে ক্যারোলাস লিনিয়াস কিসের জনক, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণ। এখান থেকে আরেকটা প্রশ্ন বাই করছে, ভার্সিটির আসছে এটা। তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই প্রজাতি শব্দটা প্রথম ইউজ করে কে? মনে রাখবা, এই প্রজাতি শব্দটাও প্রথম ইউজ করে ক্যারোলাস লিনিয়াস। লিখো, এই ক্যারোলাস লিনিয়াস প্রজাতি শব্দটা প্রথম ব্যবহার করেন। এটাও প্রশ্ন আসছে, প্রজাতি শব্দটা প্রথম ব্যবহার করেন কে? প্রজাতি শব্দটা প্রথম ব্যবহার করেন কে? আনসার ক্যারোলাস লিনিয়াস। প্রজাতি শব্দটা প্রথম ব্যবহার করেন কে? আনসার ক্যারোলাস লিনিয়াস। এটাও পরীক্ষায় আসছে। তাহলে কেন এটা পড়াচ্ছি বুঝতে পারছো? আচ্ছা, তারপর আরেকটা জিনিস পরীক্ষায় আসছে, সেটাও বলি। সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে ভাইয়া কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, মনে রাখবা এভাবেই তুমি সঠিক ক্রম লিখবা। এভাবেই লিখবা, এটা হচ্ছে সঠিক ক্রম। এই মেডিকেলে এরকম একটা প্রশ্ন আসছে,
মেডিকেলে এরকম একটা প্রশ্ন আছে, 4টা অপশন দিছে, এগুলো উলট পালট করে দিছে। বলছে সঠিক ক্রম কোনটি, বললো এগুলোর কি সঠিক ক্রম, জিজ্ঞেস করলো সঠিক ক্রম কোনটি, এটা মেডিকেল আসছে। তাহলে সঠিক ক্রম কি বলতো, প্রথমে কিংডম, তারপর বিভাগ। তো তোমরা এটা এই জন্যই বলছি ক্রমটা মাথায় রাখবা, বিভাগের পর শ্রেণী। এটা কয়েকবার বললে এমনি মাথায় সেট হয়ে যাবে, ভুলতে পারবে না চাইলেও। এটা কয়েকবার বললে এমনি মাথায় সেট হয়ে যাবে। বর্গের পর গোত্র, গোত্রের পর গণ, গণের পর প্রজাতি, কয়েকবার পড়লে এটা মাথায় সেট হয়ে যাবে। এটাই হচ্ছে সঠিক ক্রম, উল্টাপাল্টা করতে পারবে না। কিংডম, বিভাগ, শ্রেণী, এটা মেডিকেল আসছে সঠিক ক্রমটা। বলছে যে নিচের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিচের কোন ক্রমটা সঠিক। এখানে যতগুলো প্রশ্ন বলছে সব ভার্সিটি এবং মেডিকেলে আসছে, এখানে যা লিখে দিছি সব ভার্সিটি এবং মেডিকেলে আসছে। সো আশা করি এখান থেকে প্রশ্ন আসলে পারবা। প্রশ্ন কি কি, শ্রেণীবিন্যাসের মৌলিক একক কি বা একক কোনটি, আনসার ট্যাক্সন। তারপর দ্বিপদ নামকরণ কিভাবে করা হয়, গণ এবং প্রজাতি দিয়ে। কিভাবে করা হয়, গণ এবং প্রজাতি দিয়ে। জনককে, ক্যারোলাস লিনিয়াস। তারপর বলবে প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে, তাও আনসার ক্যারোলাস লিনিয়াস। তারপর মেডিকেল আসছে এরকম, এটা সঠিক ক্রম কোনটা, তোমাকে বুঝতে হচ্ছে সঠিক ক্রম কোনটা, কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা হচ্ছে সঠিক ক্রম, এটা মেডিকেলে আসছে। তো এরকম ছোটোখাটো প্রশ্ন চলে আসবে, এরকম ছোটোখাটো প্রশ্ন চলে আসবে। তুমি না পড়ার কারণে সহজ মনে হবে, এগুলো সহজ, বাট দেখা যাচ্ছে তুমি না পড়ার কারণে ভুল করতেছো। সো এটা হচ্ছে তোমার কথা। তারপর এখানে একটা জিনিস লিখে ফেলতে পারো, তা আমি মুছে দিই। এখানে ছোট করে একটা জিনিস লিখতে পারো, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এটা নিয়েও চাইলে এমসিকিউ দিতে পারে, নতুন নতুন এমসিকিউতে আসতেই পারে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা একটু কয়েকটা পয়েন্ট লিখো। আর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আমরা মুখস্থ করতে হয় না, আমরা নিজেই বুঝি যে আসলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা দরকারটা কী জন্য, শ্রেণীবিন্যাসের প্রয়োজন কেন, একটা বলো তো কেন। এটা তোমার মুখস্থ করতে হয় না, এটা তুমি নিজেই জানো। সেটা হচ্ছে অল্প সময়ে জানা। একটা কারণ হতে পারে যে আমরা যাতে অল্প সময়ে জানতে পারি। আরেকটা কারণ হইতে পারে তোমার যে উদ্ভিদ শনাক্তকরণ করা যায় ইজিলি, শনাক্তকরণ সহজ হয়। তুমি চাইলে উদ্ভিদ শনাক্তকরণ করতে পারবো বৈশিষ্ট্য পরে পরে, শনাক্তকরণ সহজ হয়। তারপর আরও কিছু পয়েন্ট তুমি মনে রাখতে পারো, যেমন সহজে ও সংক্ষেপে জানা। সহজে তো জানতে পারবাই এবং সংক্ষেপেও জানতে পারবা, তাই না? সহজে ও সংক্ষেপে জানা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজন এই জন্যই কারণ আগের দিকে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি অনুন্নত জীব। তোমরা খেয়াল করবা, আমরা আগের দিকে যে জীবগুলো পড়বো একটু পরে বুঝবা, আগের দিকে যে জীবগুলো থাকবে এগুলোকে আমরা বলি অনুন্নত, এবং সামনের দিকে যে জীবগুলো পাই এগুলোকে আমরা বলি উন্নত। অনেকটা মোবাইলের আপডেটের মতো, মোবাইল সবসময় আপডেট হয়, আগেরগুলোকে আমরা ওল্ড বলি, তারপর সামনে যেগুলো সেগুলোকে নতুন বলি। তো এভাবে কিন্তু শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি কোনটা আদি কোনটা উন্নত। তার মানে এরকম একটা পয়েন্ট জানা যায়, সেটা হচ্ছে আদি উন্নত উদ্ভিদ। এরকম পয়েন্ট জানা যায়, সেটা হচ্ছে আদি উন্নত উদ্ভিদ। আদি উদ্ভিদ কোনটা, উন্নত উদ্ভিদ কোনটা, এটা জানা যায়। প্লাস অর্থাৎ এটা জানা মানে কি, তুমি উদ্ভিদের বিবর্তন ধারা জানতে পারবা। হ্যাঁ, যে আদি উন্নত উদ্ভিদ জানা মানে কি, বিবর্তনের ধারা জানতে পারবা, বিবর্তনের ধারাটা জানতে পারবা। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই চলবে। ধরো এটা নিয়ে এমসিকিউ আসছে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক, তাহলে এইগুলো পয়েন্টে থাকবে। সো এগুলো একদম ইজি, বুঝাই যায়, মুখস্থ করতে হবে না। সো এই তথ্যগুলো লিখে ফেলো। এখানে অনেকগুলো এমসিকিউ আছে যেটা ভার্সিটি থেকে শুরু করে মেডিকেল আসবে। সো তথ্যগুলো লিখে ফেলো। তথ্যগুলো একটু লিখে ফেলো, হ্যাঁ, কষ্ট করে তথ্যগুলো একটু কষ্ট করে লিখে ফেলো। আয়ন কয়টা বাজে? আবিদ কয়টা বাজে দেখো তো। ওকে ওকে, আরো সময় আছে, 1 ঘন্টা হয়েছে মাত্র। দেখো এবার মুছে দিই। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তুমি মনে রাখতে পারলে অনেকগুলো এমসিকিউ মনে রাখতে পারবা।
একটা খুব মজার এবং গুরুত্বপূর্ণ জিনিস, এই তথ্যটা যে মনে রাখতে পারবে এই বোটানির অনেকগুলো অধ্যায় সম্বন্ধে জানতে পারবে। এই তথ্যগুলা যে জানতে পারবে সে বোটানির অনেকগুলো অধ্যায় সম্বন্ধে জানতে পারবে, মানে যখন সে বোটানি ওই অধ্যায়গুলো শুরু করবে তার একটা বেসিক ধারণা অটোমেটিক চলে আসবে। মানে অনেক সময় কী হয়, আমরা যখন নতুন চ্যাপ্টার ধরি কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, শুরুর দিকেই থাকে, বা টাইটেল পড়লেই কেমন জানি লাগে, হয় না এরকম কিছু চ্যাপ্টার থেকে টাইটেল পড়লেই মনে হয় এটা কী। সো এরকম কিছু চ্যাপ্টারের টাইটেল বা চ্যাপ্টার সম্বন্ধে যদি বেসিক জ্ঞান আহরণ করতে হয়, এখন একটা আমি শ্রেণীবিন্যাসের পদ্ধতি দিব, ছক দিব, যেটা তোমরা তুলবে এভাবে, খাতার এভাবে, এটা খাতা না, তোমরা এভাবে তুলবা না, এভাবে তুললে কি সব তোলা যায় না, তোমরা এভাবে তুলবা। হ্যাঁ, এক পৃষ্ঠায় সম্ভব না হলে 2 পৃষ্ঠায় তুলতে পারো, বাট এভাবে তুললে প্রচুর স্পেস থাকবে, আমি তুলবো আবার মুছে দিব, কারণ আমার বোর্ডে এত জায়গা হবে না। সো কিন্তু তোমরা তুলে ফেলবা বা পরবর্তীতে ভিডিও দেখবা। এই যে শ্রেণীবিন্যাসের এটাকে বলা হয়, আমি এখানে লিখি, হ্যাঁ, এটাকে বলা হয় ব্যান্থাম। এটা জানলে তুমি অনেক কিছু জানতে পারবে, এই চ্যাপ্টারে অনেক কিছু জানতে পারবা, এই বোটানির অনেক কিছু জানতে পারবা। ব্যান্থাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসটা দেখো কিভাবে। ব্যান্থাম এবং হুকার সমগ্র উদ্ভিদ জগৎ, নট প্রাণী জগৎ, সমগ্র উদ্ভিদ জগৎ, এটা তো এই অধ্যায়টা তো উদ্ভিদ নিয়ে, তাই না, প্রাণী নিয়ে না। তো সমগ্র উদ্ভিদ জগৎকে তিনি ভাগ করতে চাইছেন শ্রেণীবিন্যাস আকারে, শ্রেণীবিন্যাস করতে চাইছেন আর কি, সমগ্র উদ্ভিদকে। তো ব্যান্থাম এবং হুকার কি করছে দেখো, সমগ্র যে উদ্ভিদ জগৎ, এই সমগ্র উদ্ভিদ জগৎকে 2টা শ্রেণীতে প্রথমে ভাগ করছে। এই জিনিসগুলো জানতে পারলে তুমি অনেক চ্যাপ্টার সম্বন্ধে জানতে পারবা এবং বেসিক ক্লিয়ার থাকবে, ফলে ওই চ্যাপ্টারটা শুরু করতে গেলে তুমি আগে থেকে অনেক কিছু জেনে ফেলবা। উদ্ভিদ জগৎকে জানতে পারবা, সেটা হচ্ছে এই যে ব্যান্থাম এবং হুকার সমগ্র উদ্ভিদ জগৎকে 2টা ভাগে ভাগ করছে। একটা ভাগের নাম কি আমি ভেঙে ভেঙে পড়াবো, সো কঠিন লাগবে না, ঠিক আছে। তো উনি এই সমগ্র এটি উদ্ভিদ জগৎকে আমরা কি বলতে পারি, কিংডম, এটাকে লেখো কিংডম, এটাকে বলা হয় কিংডম। এই সমগ্র উদ্ভিদ জগৎকে 2টা কিংডমের পদ যেটা আছে সেটা হচ্ছে সাব কিংডম, 2টা সাব কিংডম বা উপকিংডমে ভাগ করে। একটা হচ্ছে সাব কিংডম 1 আর একটা হচ্ছে সাব কিংডম 2। নাম কি বলছি, সাব কিংডম 1 এর উনি নাম দিয়েছেন এরকম, লিখো ক্রিপ্টোগ্যামিয়া। সাব কিংডম নামের 1, দেখো ক্রিপ্টোগ্যামিয়া কিচ্ছু বুঝবা না, এখন ক্রিপ্টোগ্যামিয়া মানে কি বুঝবা না, বাট ভেঙে পড়লে সব কিছু বুঝে যাবা। সাব কিংডম 2 এর নাম দিয়েছেন তিনি ফেনোরোগ্যামিয়া, কিচ্ছু বুঝবা না, বাট না বুঝলে সমস্যা কি, ধৈর্য ধরতে হবে। আমি তো সব ভেঙে ভেঙে পড়া, এটা তো জানো। তো একটু দেখো, বই পড়লে এইসব জিনিস বইয়ে পড়তে গেলে একটু মানে বোর ফিল করবা, বাট আমি ভেঙে ভেঙে পড়াবো, দেখো এখান থেকে মজা কীভাবে বাইর করি। এই ক্রিপ্টোগ্যামিয়া মানেটা কি, এটা তোমাকে বুঝতে পারলে, মজা করে যদি বুঝতে পারো বা বেসিক ক্লিয়ার রেখে যদি বুঝতে পারো, তাহলে তোমার কাছে এটা পড়তে ভালো লাগবে। কীরকম, গ্যামিয়া শব্দটার অর্থ কি এটা আগে জানতে হবে। গ্যামিয়া শব্দটার অর্থ হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে গ্যামিয়া শব্দটার অর্থ হচ্ছে কি, এখন তোমরা সবাই রিপ্রোডাকশন চিনো, তাহলে হইল গ্যামিয়া শব্দটা বুঝে গেলা, গ্যামিয়া শব্দটার অর্থ হচ্ছে রিপ্রোডাকশন। তাই ক্রিপ্টোস শব্দটার অর্থ কি, ক্রিপ্টোস শব্দটার অর্থ হচ্ছে হিডেন। হিডেন মানে বুঝো তো, হিডেন মানে হচ্ছে লুকানো রিপ্রোডাকশন। তার মানে ক্রিপ্টোগ্যামিয়া বুঝাচ্ছে লুকানো রিপ্রোডাকশন। ইংরেজিতে বলি ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে লুকানো রিপ্রোডাকশন। এখন তুমি আমাকে জিজ্ঞেস করবা, ভাইয়া এরকম নাম তো কখনোই শুনি নাই, লুকানো রিপ্রোডাকশন মানেটা কি ভাই, এটার মানেটা কি? এটার মানেটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে, তুমি যখন নর্মাল গাছ দেখো, নর্মাল গাছ বলতে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ওই সকল গাছে আমি যদি জিজ্ঞেস করি রিপ্রোডাকশন কোথায় হয়, তোমার একটাই জবাব, সেটা হচ্ছে ফুলে, তাই না? তোমরা জানো, এখানে জাস্ট আমি লিখছি, তোমরা লেখার দরকার নেই, তোমরা লিখতে পারো, চাইলে খাতার এক পাশে রাখতে পারো। তোমরা জানো ফুল হচ্ছে প্রধান জননাঙ্গ, ফুল হচ্ছে একটা গাছের প্রধান জননাঙ্গ, আর ফুলেই মূলত রিপ্রোডাকশন হয়। এখন ফুল কি লুকানো থাকে? লুকানো থাকে না তো, ফুল তো ডাইরেক্ট ভিজিবল।
তার মানে ফুলে যদি জননটা হয় ওই রিপ্রোডাকশনকে আমি হিডেন রিপ্রোডাকশন বলতে পারবো না, বিকজ ফুল তো ভিজিবল থাকে এবং ওখানেই রিপ্রোডাকশন হয়, ওটাকে তাহলে তো হিডেন রিপ্রোডাকশন বলা যাবে না। তো ফুল থাকা মানে হিডেন রিপ্রোডাকশন, এটা বুঝে গেছি। তার মানে ফুল থাকা মানে হিডেন রিপ্রোডাকশন না, তাহলে ফুল না থাকলে কি হবে? ফুল না থাকা মানেই তো বুঝাবে হিডেন রিপ্রোডাকশন। তার মানে একটা গাছে যখন ফুল থাকবে না তখন ওই গাছের ফুলে তো নর্মালি রিপ্রোডাকশন হয়, তাহলে ফুল থাকলে ওখানে রিপ্রোডাকশন হইতো, কিন্তু ফুল নাই, তাহলে ভিজিবল কোনো রিপ্রোডাকশন আমি ওই গাছে দেখতে পাবো না, যেহেতু ফুল নাই। বেসিক জিনিস ক্লিয়ার করো, এই জন্যই বলছি মজা এখানে। সো ফুল যদি না থাকে তাহলে নিশ্চয়ই বডির ভিতরেই জনন কাজটা হবে, সরি বডির ভিতরেই রিপ্রোডাকশনটা হবে, যেটা আমি দেখতে পারবো না, এটাকে বলা হয় হিডেন রিপ্রোডাকশন। যেটা বডির ভিতরেই হবে, যেটা আমি দেখতে পারবো না বা এটাকে ভিজিবল বলা যাবে না, তার মানে হিডেন রিপ্রোডাকশন হবে ওইটা। তার মানে এই যে ক্রিপ্টোগ্যামিয়া যারা, তাদের ফুল থাকবে না, এটা আমরা ক্লিয়ার। কীভাবে বুঝছি? কারণ ফুল থাকলে তো ভিজিবল রিপ্রোডাকশন, আর তাই মানে ফুল না থাকা মানে হচ্ছে হিডেন রিপ্রোডাকশন। তার মানে বুঝে গেছি ফুল থাকবে না এদের। একটা জিনিস ক্লিয়ার, এদের ফুল থাকবে না, বিকজ ফুল থাকা মানে হোয়াট? ভিজিবল রিপ্রোডাকশন। ফুল না থাকলে ইনভিজিবল বা হিডেন। তার মানে এই যে দেখছো জিনিসগুলো যে কত মজার, পড়তে জানতে হবে। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার যে এদের ফুল নাই, তার মানে ক্রিপ্টোগ্যামিয়া যারা হবে তাদের ফুল থাকবে না। কেন থাকবে না সেটা লজিকটা আমি দিয়েছি। আচ্ছা, 2 নাম্বার লজিকটা কি ভাইয়া? ফুল যেহেতু নাই, তোমরা জানো ফুলে থাকে গর্ভাশয়, ফুলে থাকে গর্ভাশয়। একটা জিনিস খেয়াল করে, এই দেখো, ফুলে থাকে গর্ভাশয়, গর্ভাশয়ে থাকে ডিম্বক। দেখো কত মজা, ভেঙে ভেঙে মানে ভিতরে ঢুকে পড়লে কতটা মজা। ফুলে থাকে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, আর এক সময় জানো এই ডিম্বকটাই নর্মালি বীজে পরিণত হয়। খেয়াল করো কত মজা। ফুলে থাকে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, আর নিষেকের পরে রিপ্রোডাকশনের পরে এই ডিম্বকটাই হয় বীজ। এখন তুমি বলো এই বেচারার তো ফুল নাই, খেয়াল করো ভাই, খেয়াল করো, এই বেচারার তো ফুল নাই। ফুল নাই মানে গর্ভাশয়ও নেই, গর্ভাশয় মানে ডিম্বকও নেই, আর ডিম্বক নাই মানে বীজও নেই। তার মানে আরেকটা জিনিস এখান থেকে শিখতে পারলাম একেবারে ভিতরে ঢুকে লজিক সহ, সেটা হচ্ছে এদের বীজ নাই। দেখছো কত? এখন তুমি বই পড়লে কি মনে হবে? মুখস্থ। ফুল নাই, বীজ নাই, এই নাই, সেই নাই। কেন নাই সেটা তো বুঝতে হবে। ফুল নাই মিন্স গর্ভাশয় নেই, গর্ভাশয় নাই মিন্স ডিম্বক নেই, ডিম্বক নাই মিন্স বীজ নেই। এটাই হচ্ছে কথা। তার মানে এদের বীজও নেই। দেখছো? এমনি যদি রিডিং পড়ে যাইতে তাহলে বিরক্ত লাগতো না। এখন দেখো আরেকটা জিনিস একটু ইয়া লাগতেছে, তাহলে ভাইয়া এরা রিপ্রোডাকশন করে কীভাবে? ফুল তো নাই, এরকম একটা প্রশ্ন তোমার মনে আসতেই পারে। তাহলে ওরা যদি ফুল নাই তাহলে অন্য কিছুর মাধ্যমে রিপ্রোডাকশন করবে, সেটা হচ্ছে ওরা স্পোর তৈরির মাধ্যমে রিপ্রোডাকশন করবে। এটা লিখতে পারো, এটা হচ্ছে স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করবে। দেখছো কত মজার? এই 3টা লাইন পড়তে আমি কত ডিপে ঢুকছি, কিন্তু তুমি যদি নর্মালি এগুলো রিডিং পড়ে যাও তোমার কাছে মনে হবে কি এটা মুখস্থ। কিন্তু তুমি যদি ভিতরে ঢুকে লজিক খোঁজার চেষ্টা করো, কেন ফুল নাই, কেন বীজ নাই, তাহলে তুমি লজিক খুঁজে পাবা। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে এই ধরনের উদ্ভিদকে কি বলা যায়? ক্রিপ্টোগ্যামিয়াকে কি বলা যায়? যেহেতু ফুল নাই তাহলে বলতে পারবো অপুষ্পক। পুষ্প মানে ফুল, যার ফুল নাই সে হচ্ছে অপুষ্পক। যেহেতু বীজ নাই তাহলে বলতে পারবো অবীজী। তাই তুমি যখন একটা চ্যাপ্টার আছে বলবো সামনে, কারণ এটাকে আমি আরেকটু ক্লাসিফাই করতে পারবো। তুমি যখন ক্রিপ্টোগ্যামিয়া কি তখন ধরেই নিবা ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে অবীজী, মানে বীজ নাই, অপুষ্পক মানে ফুল নেই। দেখছো কত মজা একটা জিনিস? নাহলে আমি এভাবে লিখে চলে যাই দেখে পারতাম। সাধারণত আমরা যেভাবে পড়ি বা তোমরা যেভাবে পড়ো বা যেভাবে যার কাছে যেভাবে পড়ো আর কি, যাই হোক এভাবে আমরা লিখে চলে যেতে পারতাম। বাট নো, তোমাকে এখানে সব জায়গায় লজিক খুঁজতে হবে। সব জায়গায় না পেলেও অ্যাটলিস্ট কিছু জায়গায় তো লজিক খুঁজতে হবে যাতে তোমার একটু শান্তি লাগে। আচ্ছা, সাব কিংডম টু ফেনরোগ্যামিয়া, এটা যদি জানো, এটা জানা কোনো ব্যাপারই না। গ্যামিয়া মানে তুমি তো অলরেডি বুঝে গেছো,
রিপ্রোডাকশন। তাহলে ফ্যান ও রোজ শব্দটার অর্থ বুঝছে এটা যদি হিডেন হয় এটা হবে ভিজিবল, তাহলে এটা হচ্ছে ভিজিবল রিপ্রোডাকশন। এখন বাকিগুলো তুমি আনসার দিবা আমারে, আমি আর বলবো না, কারণ তুমি এই লজিকটা বুঝে গেছো, এই লজিকটা তো তোমার কোনো ব্যাপারই না। তাহলে আমাকে বলো ফ্যানোরোগেমিয়া যারা তাদের মানে ভিজিবল রিপ্রোডাকশন হয়, আর ভিজিবল রিপ্রোডাকশন কোথায় হয়? ফুল না, তার মানে এদের ফুল আছে, দেখছো তুমি নিজেই এখন পারবা, তার মানে এদের ফুল আছে, মানে মুখস্থ করতে হবে না আর কি, ফুল আছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, যেহেতু ফুল আছে তুমি জানো ফুল থাকলে গর্ভাশয় থাকে, গর্ভাশয় থাকলে ডিম্বক থাকে, ডিম্বক থাকা মানে ওটা বীজ হয়ে যাবে, তার মানে বীজও আছে। দেখছো কত মজার, বীজও আছে, তার মানে ফুলও আছে বীজও আছে। আর একটা হচ্ছে যেহেতু বীজ আছে তার মানে এই বীজের মাধ্যমেই বংশবৃদ্ধি করবে, বীজের মাধ্যমে বংশবৃদ্ধি। তোমরা জানো আমরা যখন আম খাই, এটা আমি একটা বাস্তব এক্সাম্পল দিতে পারি, তোমরা যখন আম খাও, আম খাওয়ার পর যেটা বাকি থাকে এটা হচ্ছে আমের বীজ, যেটাকে আমরা আমাদের বাসায় তোমরা কী বলো জানি আমের বোরা বলি, বোরা। এই আমের বোরাটা যখন তুমি ফেলে দাও খেয়াল করবা কিছুদিন পর ওই জায়গায় একটা নতুন আম গাছের চারা বাইরেছে, তার মানে এটা হচ্ছে বীজের মাধ্যমে বংশবৃদ্ধিটা হয়েছে, তার মানে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। তাহলে তোমরা এই দুইটা জিনিস আমাকে বুঝছো, একটু আমাকে বলো এই দুইটা জিনিস বুঝছো কি না? একেবারে ভিতরে ঢুকে মানে মুখস্থ যাতে করতে না হয়, লজিক যাতে খুঁজে পাও সেভাবে বুঝছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এটাকে কি বলবা বলো তো? যেহেতু ফুল আছে তাহলে সপুষ্পক, যেহেতু বীজ আছে তাহলে স্ববীজী। তার মানে ফ্যানোরোগেমিয়া হচ্ছে তারাই যাদের বীজ আছে, দ্যাট মিনস স্ববীজী, যাদের ফুল আছে দ্যাট মিনস সপুষ্পক। তো ফ্যানোরোগেমিয়া হচ্ছে তারাই। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো নোট করার সময় আমি তোমাদের থেকে এটা আশা করতে পারি এখানে তোমরা এরকম তো লিখবা, ঠিক আছে, বাট এটার পিছনে আমি যে লজিকগুলো দিচ্ছি সেগুলোও যাতে লিখো, কারণ আমি বারবার বলছিলাম একটা স্টুডেন্ট নোটই তখনই পারফেক্ট আমার কাছে মনে হয়, বাকিদের কাছে আমি জানি না, যখন ওই স্টুডেন্টটা টিচার কী কী লিখে দিছে সেগুলো তো তুলবেই, সাথে কথা যেগুলো বলছে, যেগুলো বোর্ডে লিখে নাই, যে কথা যেগুলো বলছে সেগুলো লিখছে কি না। কারণ আমার দ্বারা এত কিছু লেখা পসিবল না, টাইম তো বুঝো, টাইমের একটা ব্যবসা থাকে বা অন্য কিছু থাকে, বাট তোমরা তো সেটা করতে পারো যে কথাগুলো লিখতে পারো, এটার পিছনে আমি কী যুক্তি দিছি বা লজিক দিছি সেগুলো তোমরা চাইলে লিখতে পারো। এই লেখাটা আমি কেন লিখতে বলতেছি, কারণ এমনও হতে পারে তুমি এটা লজিক ভুলে যেতে পারো না, আজকে না লজিকটা আমি দিলাম, আজকে না তোমার মনে আছে, আগামী 1 মাস পর তো লজিকটা তুমি ভুলে যেতে পারো। তখন তুমি যদি এইটা দেখো তখন তোমার চিন্তা করবা ভাই এটার পিছনে একটা লজিক দিয়েছিল, যে এগুলো এরকম কেন। লজিকটা তুমি খাতে না দেখলে তোমার মনে থাকবে, তুমি আমাকে আবার জিজ্ঞেস করবা, তা আমি তখন তোমাকে উত্তরটা বলবো না, বিকজ আমি তোমাকে বলছিলাম কথাগুলো সহ নোট করো, লজিকগুলো লিখো পারলে। তাহলে ওই খাতাটা যখন তুমি দেখবা লজিকগুলো তোমার চোখে ভাসবে বা লজিকগুলো তুমি দেখতে পারছো, কারণ তুমি তো লিখছো, তখন তুমি একটা শান্তি পাবা, এটাই হচ্ছে কথা আর কি। এখন অনেকে বলে টাইম কনজিউমিং ব্যাপার, দেখো আমি বারবারই বলি কোনো ভালো কিছু পেতে হলে টাইম লাগবে। নোট করা কখনোই টাইম নষ্ট টাইপসের না, এটা কখনোই টাইম নষ্ট টাইপসের না। বাট এটা করলে সুবিধা কি, এটা করলে তোমার দুইটা জিনিস ক্লিয়ার হয়। একটা হচ্ছে তুমি যা ভুলে যাও সেটা নোট দেখার পর মনে পড়বে, আরেকটা হচ্ছে তোমার ডাবল পড়া হবে। এটা নর্মালি আমি ক্লাস করতেছো, একটা পড়া হচ্ছে না, যখন তুমি আমার নোট করতে যাবে তুমি আমার ভিডিও দেখে দেখে নোট করবে না, আরেকবার পড়া হচ্ছে না। একটা জিনিস যখন বারবার পড়া থাকে ওই জিনিসগুলো কেউ সহজে ভুলে না। সো এই জন্য বলে দ্য মোর ইউ প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা ততই সাফল্য পাবা বা ততই মনে রাখতে পারবা, এটাই হচ্ছে কথা। আচ্ছা খেয়াল করো, এই অবীজী অপুষ্পক এবং স্ববীজী সপুষ্পক এগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। এখন তোমরা এগুলোকে চিনবা, খেয়াল করো, এটাকে আমরা এটা অপর পেজে লিখবো, তোমরা এখানে লিখবা, যেমন এটাকে আরও 3 ভাগে ভাগ করা, একটু লিখো আমার সাথে সাথে, আমি এগুলো আবার অপর পেজে কন্টিনিউ করব। 3 ভাগে ভাগ করা হয়, আর এটাকে 2 ভাগে ভাগ করা আমি করি না, এগুলো কে করছে? এগুলো আমি করছি নি, এগুলো এই ব্যান্তাম হুকার করছে,
এটাকে 2 ভাগে ভাগ করছে। নামগুলো তোমার চিনা চিনা, কীভাবে চিনা চিনা দেখবা। এই যে অবীজি অপুষ্পক তারা 3 ধরনের। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে থ্যালোফাইটা নামক উদ্ভিদ, এটাকে হয়তো একটু চিন্তা সমস্যা হচ্ছে বাট চিনবা। একটা হচ্ছে ব্রায়োফাইটা, এটাকে তো চিনো, ব্রায়োফাইটাকে তো চিনো। এই যে আচ্ছা বলছি, আরেকটা হচ্ছে টেরিডোফাইটা, আরেকটা হচ্ছে টেরিডোফাইটা, আরেকটা হচ্ছে টেরিডোফাইটা। তাহলে কয়টা রে? 3টা। এই অবীজি অপুষ্পক কয়টা? 3টা। আর স্ববীজি সপুষ্পক 2টা, একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে আবৃতবীজি। একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে আবৃতবীজি, একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে আবৃতবীজি। খেয়াল করো, এই যে 2টা জিনিস দেখতে পাচ্ছ, এই 2টা জিনিস হচ্ছে তোমাদের বোটানি চ্যাপ্টার 7। এই 2টা জিনিস হচ্ছে তোমাদের বোটানি চ্যাপ্টার 7। এই 2টা জিনিস যে দেখতে পাচ্ছ, এই 2টা হচ্ছে তোমাদের বোটানি চ্যাপ্টার 6। আর যে এখানে যে থ্যালোফাইটা দেখতে পাচ্ছ, এটাকে আরেকটু ভাগ করে দেখাতে হবে। এটা উপরে আমি মুছে দেখাবো, তোমরা লিখবার কি আমার পরে লিখবা। থ্যালোফাইটা এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5। এই থ্যালোফাইটা হচ্ছে চ্যাপ্টার 5। দেখো আমি বললাম না, তুমি এই জিনিসটা শেখা মানে তুমি কয়েকটা চ্যাপ্টারের বেসিক জ্ঞান আরোহণ করা। একটা হচ্ছে চ্যাপ্টার 7 নগ্নবীজি আবৃতবীজি, একটা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা চ্যাপ্টার 6, আর একটা হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা মানে কি বলছি সামনে, এটা হচ্ছে চ্যাপ্টার 5, 6, 7। এই 3টা অধ্যায়ের বেসিক জ্ঞান আরোহণ করা। তুমি যখন ওই চ্যাপ্টারগুলো পড়বা তখন এই ওয়ার্ডগুলো যখন পাবা, ক্রিপ্টোগ্যামিয়া, ফ্যানোগ্যামিয়া, তখন তুমি বুঝে যাবা, কারণ তুমি এখানে তোমার বেসিকটা ক্লিয়ার। চলো আমরা অপর পেজে এই যে এটার এই 3টা ভাগ আর এটার এই 2টা ভাগ সম্বন্ধে দেখবো, ঠিক আছে? এই যে এটার 3টা ভাগ আর এটার 2টা ভাগ, ওকে? তাই আমি এগুলো মুছে দিচ্ছি, এরকম মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো তোমরা লিখছো, ঠিক আছে? আপাতত আমরা এই জিনিসটা কন্টিনিউ করতেছি। খেয়াল করো এই জিনিসটা, এটার একটা ভাগ হচ্ছে থ্যালোফাইটা, এই জিনিসটা আমরা কন্টিনিউ করছি। দেখো থ্যালোফাইটা মানে কি, প্রথমে দেখো ফাইটা মানে হচ্ছে ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে? ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। আর থ্যালো শব্দটা আসছে থ্যালাস থেকে। থ্যালাস তোমরা হয়তো অনেকে নাম শুনছো, নাম না শুনলে আমি এখানে একটু বলে দিচ্ছি থ্যালাস মানে কি। থ্যালাস মানে হচ্ছে উদ্ভিদের দেহর মতো দেখতে, বাট উদ্ভিদের দেহ না। থ্যালাস মানে হচ্ছে আমরা যে উদ্ভিদকে দেখি না মাটির উপরে, এই উদ্ভিদের যে দেহটা, উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলবো দেহ, বাট উদ্ভিদের বাইরে গিয়ে যদি বলি তাহলে এটা বলবো থ্যালাস। বিকজ উদ্ভিদ তো দেখতে কীরকম, উদ্ভিদ হচ্ছে 3টা অংশে বিভক্ত। দেহটা, উদ্ভিদের দেহটা, একটা হচ্ছে মূল মাটির নিচে, একটা হচ্ছে কাণ্ড যেটা মাটির উপর, একটা হচ্ছে পাতা। উদ্ভিদের দেহটা 3টা অংশে বিভক্ত, মূল, কাণ্ড, পাতা। কিন্তু থ্যালাসটা উদ্ভিদের দেহের মতো, বাট উদ্ভিদের দেহের মতো কোনো মূল থাকবে না, কাণ্ড থাকবে না, পাতা থাকবে না। তাই এটাকে আমি আর উদ্ভিদের দেহ বলতে পারবো না, এটাকে আমি বলবো থ্যালাস। তাহলে থ্যালাস মানে হচ্ছে দেহ উদ্ভিদের মতো, লিখো এখানে লিখো, সমস্যা কি? এখানে লিখো দেহ উদ্ভিদের মতো মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত না, এটা লিখো, ও পাতায় বিভক্ত না। ওই যে বললাম না উদ্ভিদের মতো, বাট উদ্ভিদের মতো না, কারণ উদ্ভিদের মতো মূল, কাণ্ড, পাতায় বিভক্ত না। এখানে মূলও দেখবা না, কাণ্ডও দেখবা না, পাতাও দেখবা না। এগুলো এক্সাম্পল আসবে সামনে। কিছু জিনিস জেনে রাখো, এখান থেকে কিছু পয়েন্ট জেনে রাখো, পয়েন্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট হচ্ছে, যেহেতু এরা উদ্ভিদের মতো বলছি, উদ্ভিদ না, তার মানে উদ্ভিদের কিন্তু আমরা জানি পরিবহন টিস্যুতন্ত্র আছে, মানে জাইলেম ফ্লোয়েম আছে। তাহলে এদের জাইলেম ফ্লোয়েম থাকবে না, কারণ এরা উদ্ভিদের মতো এখনো আপডেট না, উদ্ভিদ তো সামনে আসবে। তো এরা হচ্ছে ব্যাকডেটেড, তাই এদের পরিবহন টিস্যুতন্ত্র নাই, এরা ব্যাকডেটেড অনেক কিছু থাকে না, তাই না? মোবাইলের কথাই চিন্তা করো, মোবাইল যেগুলো ব্যাকডেটেড মোবাইল, ওগুলো অনেক জিনিসই কিন্তু নাই, তাই এটারও নাই মোবাইলের মতো পরিবহন টিস্যুতন্ত্র নাই। তারপর আর কি নাই মনে রাখবা, আমরা উদ্ভিদ বা প্রাণী ক্ষেত্রে যদি বলি, নিষেকের পর একটা জিনিস কমন, সেটা হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়। তোমরা জানো প্রাণীর যখন নিষেক হয়, জাইগোট হয়, জাইগোটের পর ভ্রূণ পায়, মানব ভ্রূণ। উদ্ভিদের ক্ষেত্রেও দেখবা ভ্রূণ সৃষ্টি হয়।
কিন্তু আমি তো বললাম এরা উদ্ভিদের না, মানে উদ্ভিদের মতো, তার মানে এদের ভ্রূণ সৃষ্টি হবে না। তাহলে মাথায় রাখবা এদের ভ্রূণ সৃষ্টি হবে না। কেন না? কারণ এরা উদ্ভিদের মতো বলছি, বাট উদ্ভিদ না, তাই এরা উদ্ভিদের মতো আপডেটেড না, ব্যাকডেটেড, তাই ভ্রূণ সৃষ্টি হয় না। এতটুকু একটু মাথায় রাখো, হ্যাঁ, এতটুকু মাথায় রাখো। হয়ে গেছে, তোমরা বুঝে গেছো। এখন এই থ্যালোফাইটাকে 2 ভাগে ভাগ করে তোমরা লিখো। আমি তো এখানে বোর্ডে কারণ মুছে দিব আমি, কারণ এখানে এটার আবার কিছু শ্রেণী বিভাগ আছে, আমি এখানে লেখাচ্ছি। এটা 3টা, মানে অবিজি সব এবার ক্রিপ্টোগ্যামিয়া 3টা। একটা হচ্ছে থ্যালোফাইটা, এখানে লিখছি। আরেকটা হচ্ছে তোমার কি লিখছিলাম বলো তো? একটা হচ্ছে টেরিডোফাইটা, আর একটা হচ্ছে তোমার ব্রায়োফাইটা। হ্যাঁ, আমি এখনও খালি জাস্ট এইটা নিয়ে আছি, এই থ্যালোফাইটা নিয়ে আছি। এবং মজার বিষয় কি জানো? থ্যালোফাইটা তোমাদেরকে চিনতে হবে, তোমরা চিনো। এই থ্যালোফাইটা 2 ধরনের, খেয়াল করে এখানে আমি দেখাচ্ছি। এই থ্যালোফাইটা 2 ধরনের। একটাকে সবাই চিনো শৈবাল, আর একটাকে সবাই চিনো ছত্রাক। তাহলে ব্যান্থাম এবং হুকার এই থ্যালোফাইটাকে 2টা জীবে অন্তর্ভুক্ত করছে। একটা হচ্ছে আমরা শৈবালকে চিনি, শৈবাল, আর একটা আমরা চিনি ছত্রাককে। তার মানে থ্যালোফাইটা হচ্ছে কারা? শৈবাল, ছত্রাক। তুমি আমাকে বলো, শৈবালকে দেখতে উদ্ভিদের মতো লাগে, কারণ উদ্ভিদের মতো খাবার তৈরি করে, কিন্তু শৈবালকে তুমি চাইলেও কি বরাবর উদ্ভিদ বলতে পারবা? পারবা না। তোমার একটু কেমন জানি বিবেকে বাঁধবে, কে উদ্ভিদ বলা যায় না, উদ্ভিদের সাথে তো তেমন মিল নাই, এরকম বলবা। তুমি নিজেই একটু কনফিউশনে থাকবা। আবার তুমি বলবে হ্যাঁ উদ্ভিদের মতো হয়তো খাবার তৈরি করে, বাট দেখতে তো ভাই উদ্ভিদের মতো না, এরকম বলবা। তো এটা উদ্ভিদের মতো না, এগুলো ব্যাকডেটেড। ছত্রাক তো উদ্ভিদ নাই, শৈবাল এবং ছত্রাক এটার আন্ডারে। এখন কিছু জিনিস মনে রাখতে পারো, তোমরা জানো যে শৈবাল কিন্তু খাবার তৈরি করতে পারে, শৈবাল কিন্তু খাবার তৈরি করতে পারে। এটার কারণ হচ্ছে যে এদের ক্লোরোফিল আছে। বাট ছত্রাক খাবার তৈরি করতে পারে না, এখানে লিখবা খাবার তৈরি করতে পারে না, বিকজ ছত্রাকের কোনো ক্লোরোফিল নেই। তারপর শৈবাল স্বভোজী মানে বুঝো তো, মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ব্যাপার নিজের খাবার নিজে। বাট এটা হচ্ছে পরভোজী, মানে অন্যের উপর নির্ভরশীল, খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। তারপর এগুলো নোট করো না, আবার মুছে ফেলবো আমি। তারপর শৈবালের যে কোষ প্রাচীর উদ্ভিদের মতো কোষ প্রাচীর দিয়ে তৈরি। কীরকম? সেলুলোজ দিয়ে। উদ্ভিদের মতো যেরকম উদ্ভিদের যেরকম সেলুলোজ থাকে, ওদেরও কিন্তু সেলুলোজ থাকে, কোষ প্রাচীর লিখবে এখানে। বাট ছত্রাকের কোষ প্রাচীর ওদের মতো না, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে। এটা অনেক ভর্তি পরীক্ষায় অনেক আসছে, মেডিকেলে অনেকবার আসছে যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে। এখন তোমার তাহলে এটা অনেকবার আসছে অনেক পরীক্ষায়, ছত্রাকের কোষ প্রাচীর উপাদান কোনটি? আনসার কাইটিন। এবং মনে রাখবা কাইটিন কি? কাইটিনের এখানে ক আছে না, মনে রাখবা কাইটিন হচ্ছে কার্বোহাইড্রেট। ক দিয়ে কাইটিন, ক দিয়ে কার্বোহাইড্রেট, ক দিয়ে কাইটিন, ক দিয়ে কার্বোহাইড্রেট, ক দিয়ে কাইটিন, ক দিয়ে কার্বোহাইড্রেট। বাংলায় লিখি, ক দিয়ে কাইটিন, ক দিয়ে কার্বোহাইড্রেট। সেলুলোজও কার্বোহাইড্রেট, সেলুলোজও কিন্তু কার্বোহাইড্রেট, গ্লুকোজ দিয়ে তৈরি কার্বোহাইড্রেট। আচ্ছা যাই হোক, বাট কাইটিনটার নাম দেখে বোঝা যায় না এটা কি, তাই আমি জাস্ট বলে দিলাম কাইটিনটা কার্বোহাইড্রেট। ক ক ক ক আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এদের সঞ্চিত খাদ্য, মানে এরা যে খাবার তৈরি করে, কিছু অতিরিক্ত খাবার জমা রাখতে হয়। খেয়াল করো, আমরা সব খাবার তো ইউজ করি না, কিছু খাবার জমা রাখি। তো শৈবাল যে অতিরিক্ত খাবারগুলো জমা রাখে, ওই খাবারগুলো তারা কী হিসেবে জমা রাখে? তোমরা জানো একটা পলিস্যাকারাইড আছে, পলি অনেকগুলা, এটার নাম হচ্ছে স্টার্চ। তার মানে এরা খাবার জমা রাখে স্টার্চ বা শ্বেতসার হিসেবে। এগুলো পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, লিখো স্টার্চ বা শ্বেতসার হিসেবে। আর ছত্রাকের যে অতিরিক্ত খাবার থাকে, এগুলো কীভাবে জমা রাখে? এদের মতো হবে না, এদের খাবার জমা রাখে গ্লাইকোজেন দিয়ে, গ্লাইকোজেন হিসেবে। ইটস অলসো পলিস্যাকারাইড, গ্লাইকোজেন ইজ অলসো এ পলিস্যাকারাইড। তাহলে কত পার্থক্য দেখছো, এমসিকিউ চলে আসতে পারে। বেশি বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, সেলুলোজ, কাইটিন, স্টার্চ বা সঞ্চিত খাদ্য স্টার্চ বা শ্বেতসার, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। তাহলে তোমরা থ্যালোফাইটাকে চিনতে পারছো? থ্যালোফাইটা উদ্ভিদের মতো, বাট উদ্ভিদ না, বিকজ তাদেরকে দেখলেই মনে হয় না যে উদ্ভিদ, সো এই জন্য উদ্ভিদের মতো না। আরও কিছু লজিক আছে, দেহ উদ্ভিদের মতো মূলকাণ্ড পাতায় বিভক্ত না, পরিবহন টিস্যুতন্ত্র নাই, উদ্ভিদের এগুলো থাকে, ভ্রূণ সৃষ্টি হয় না।
তো এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে ব্যাকডেটেড, স্টিল এগুলো সামনে গেলে আমরা আপডেট পাবো। মানে থ্যালোফাইটার পর হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা একটু আপডেট বলতে পারো, এর চেয়েও আপডেট, মোবাইল যেরকম আপডেট হবে এগুলো আপডেট হবে। ব্রায়োফাইটার পর টেরিডোফাইটা, এটা আরও আপডেট হবে। টেরিডোফাইটার পর নগ্নবীজি, আরও আপডেট। নগ্নবীজির পর সবচেয়ে আপডেটেড আবৃতবীজি, সবচেয়ে আপডেটেড আবৃতবীজি। সো এভাবে যত পেছন থেকে সামনে যাব আপডেট, আদি থেকে উন্নত। এটাই আমি বলছিলাম যে তুমি শ্রেণীবিন্যাস দেখে বলতে পারবা আদি উদ্ভিদ কোনটা, উন্নত উদ্ভিদ কোনটা, আদি কোনটা, উন্নত কোনটা, এগুলো তুমি দেখে বলতে পারো। পেছনেরগুলো আদি, সামনেরগুলো উন্নত। সো এই থ্যালোফাইটা সম্বন্ধে আশা করি বুঝতে পারছো। তো আমি ভাইয়া এটা মুছে দিচ্ছি, এখন আমরা এই ব্রায়োফাইটা সম্বন্ধে জানবো। তো ব্রায়োফাইটাকে আমি এখানে লিখি, তো আমার বোর্ডে জায়গা না থাকাতে আমি কিন্তু একটু এভাবে লিখছি, তোমরা তোমাদের মতো সুবিধা মতো লিখবা, দরকার হলে আবার নোট করবা। ব্রায়োফাইটা, হ্যাঁ এটা। তো ব্রায়োফাইটা, ফাইটা মানে উদ্ভিদ, ব্রায়ো মানে একটা মসবর্গীয় উদ্ভিদ আছে, তো মসবর্গীয় উদ্ভিদকে আমরা ব্রায়োফাইটা বলি। তো ব্রায়োফাইটার অ্যাকচুয়ালি কী ভাইয়া? এটা ফাইটা যেহেতু উদ্ভিদ, মনে রাখবা ব্রায়োফাইটা একটু থ্যালোফাইটার চেয়ে উন্নত। নর্মালি থ্যালোফাইটাকে আমরা উদ্ভিদ বলতে একটু সংকোচ বোধ করছিলাম, বাট ব্রায়োফাইটাকে তুমি মোটামুটি উদ্ভিদের মতো দেখতে লাগবে, ব্রায়োফাইটাকে উদ্ভিদের মতো দেখতে লাগবে। সো এখানে সংকোচ করার কিছু নেই। তবে থ্যালোফাইটা হচ্ছে আপডেটেড, বাট টেরিডোফাইটা হচ্ছে ব্যাকডেটেড। থ্যালোফাইটা হচ্ছে আপডেটেড, টেরিডোফাইটা হচ্ছে ব্যাকডেটেড। কেন? দেখো প্রথমে যেরকম থ্যালোফাইটা দেহটা মূলকাণ্ড পাতায় বিভক্ত ছিল না, এদেরটাও সেম, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত না, উদ্ভিদের মতো মূল কাণ্ড ও পাতায় বিভক্ত না। তাহলে এখনও এই জায়গায় আমি একটু আপডেট কিছু পাইলাম না, কারণ থ্যালোফাইটা তো এই জিনিসটা আমি দেখছিলাম, আপডেট কিছু পাইলাম না। আরও কিছু জিনিস আছে নাকি দেখি। সেটা হচ্ছে মজার ব্যাপার কি জানো, যে থ্যালোফাইটারও পরিবহন টিস্যুতন্ত্র ছিল না, এদেরও নাই। তাহলে এখানে কিন্তু কম্পেয়ার করবা, হ্যাঁ কম্পেয়ার করে পড়াটা ভালো, ধরতে জানবা, যে প্রশ্ন আসলে কিন্তু ধরতে জানবা। যারা কম্পেয়ার করে পড়তে পারে তারা কিন্তু প্রশ্ন ধরতে জানে। ব্রায়োফাইটাতেও নাই, সরি থ্যালোফাইটাতেও এটা নাই, ব্রায়োফাইটাতেও এটা নাই। তাহলে এখনও আপডেট কিছু পাই নেই। হ্যাঁ পাই নেই, যেহেতু এখন তো পাবো। থ্যালোফাইটাতে আমরা ভ্রূণ পাই নেই, মানে ভ্রূণ সৃষ্টি হয় না, বাট এইখানে ভ্রূণ সৃষ্টি হবে। দ্যাট মিনস একটা আপডেট জিনিস পাইছি, আচ্ছা তার আগে এটা লিখো, এটা তো লিখছো না, এখানে একটু লিখো, এই জাস্ট এটা লিখো এভাবে। এই যে মূলটাকে একটু করো, মূলটাকে একটু ফোকাস করো, খুবই গুরুত্বপূর্ণ এটা। এই যে মূলটাকে একটু ফোকাস করো, এখানে লিখছি আমি। এই যে ব্রায়োফাইটার যে মূল দেখছো, মূল তো নাই, ঠিক আছে, বাট দেখো এখানে এদের মূলের পরিবর্তে, খুব মারাত্মক, মূলের পরিবর্তে মূল তো নাই, ঠিক আছে, বাট মূলের পরিবর্তে কিছু একটা থাকে, ওটাও মূলের মতো। মূলের পরিবর্তে মূলের মতো কি থাকে? রাইজয়েড থাকে। মূলের মতো রাইজয়েড থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে রাইজয়েডও কিন্তু একটা মূল, বাট মূলের পরিবর্তে থাকে। এটা অবশ্য মূলের মতো তুমি বলতে পারো, বাট বড় তুমি মূল বলতে পারবা না। তার মানে মূলের মতো রাইজয়েড থাকে, কি থাকে? রাইজয়েড থাকে। মূলের মতো কি থাকে? রাইজয়েড থাকে। এখন এটাকে আমি মূলের মতো বলছি কেন, এটার পেছনে একটু লজিকটা দিই। রাইজয়েডকে আমি মূলের মতো কেন বলছি? কারণ হচ্ছে যে কেননা এটি থেকে পরবর্তীতে নতুন চারা সৃষ্টি হতে পারে, এবং এরা এককোষী, মানে একটা কোষ। তোমার রাইজয়েড হচ্ছে কয়টা কোষ? একটা কোষ। তো এটার পেছনে লজিকটা কি? কেন এটাকে আমি মূলের মতো বলছি? কেননা এটি পরবর্তীতে নতুন চারা সৃষ্টি হতে, এই রাইজয়েড থেকে দেখবা যে পরবর্তীতে চারা সৃষ্টি হয়ে যেতে পারে। যদি রাইজয়েড বিচ্ছিন্ন হয়ে যদি কোথায় গিয়ে পড়ে বা কোনো জায়গায় থাকে, ওখান থেকে পরবর্তীতে নতুন চারা সৃষ্টি হতে পারে, এবং এরা হচ্ছে এককোষী। এই লাইনটা একটু অ্যাড করো। পরিবহন টিস্যুতন্ত্র নেই। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে আপডেটেড, দেখো এই জিনিসটা কিন্তু একটু আপডেটেড না, কারণ থ্যালোফাইটাতে তো ডাইরেক্ট মূলই ছিল না,
তার মানে এখানে মূল জিনিসটা আসছে বলতে পারো, বাট এখনও আপডেট হয় নাই, বাট মূলের মতো তো, বাট আপডেট বলতে পারো। তারপর ভ্রূণ সৃষ্টি হয়। তোমরা জানো যে কি ওইটা থ্যালোফাইটাতে কিন্তু ভ্রূণ নাই, এইখানে তুমি ভ্রূণ পাবা। তাহলে আপডেট হয়েছে কি না? আপডেট হয়েছে। এটাই হচ্ছে ব্রায়োফাইটা, এটাই হচ্ছে তোমার ব্রায়োফাইটা, যেটা তুমি চ্যাপ্টার 6 পড়লেই ব্রায়োফাইটা টপিকটা পাবা। এখানে এই জিনিসগুলো জানলেই ওই চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে, বা বেসিকটা ক্লিয়ার থাকবে, বা চ্যাপ্টারটা কি এটা বুঝতে পারবা, চ্যাপ্টারটা কি এটা বুঝতে পারবা। ঠিক আছে, তো ব্রায়োফাইটা বুঝে গেছে। আচ্ছা, ব্রায়োফাইটা বুঝে গেছে, এবার আসবে টেরিডোফাইটাটা একটু বুঝে নিই। টেরিডোফাইটা, ফাইটা মানে উদ্ভিদ, টেরিডো মানে হচ্ছে একটা উদ্ভিদ আছে যেটা নাম হচ্ছে টেরিস। এখানে পিটা উচ্চারণ হয় না, তাই এখানে আমরা টেরিডো বলার সময় পি উচ্চারণ হয় না, টিটা থাকবে শুধু। টেরিডোফাইটা, পিটা উচ্চারণ হয় না। তো এই যে টেরিডোফাইটাটা কিন্তু ব্রায়োফাইটার চেয়ে উন্নত, কারণ আমি বলছি যত সামনে যাবো ওগুলো উন্নত। তো 1 নাম্বার কি, সেটা হচ্ছে উন্নত কেমনে বুঝলাম, কারণ তুমি যদি ব্রায়োফাইটা দেখো, এদের দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত না। এই সর্বপ্রথম দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে, উদ্ভিদের মতো। সর্বপ্রথম দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত থাকবে। তাহলে আপডেট হয়েছে বুঝতে পারছি, আপডেট হয়েছে বুঝতে পারছি। 2 নাম্বার, আর কি আপডেট জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে এর আগে আমরা কখনোই পরিবহন টিস্যুতন্ত্র দেখি নাই, এই প্রথম আমরা পরিবহন টিস্যুতন্ত্র দেখতে পাবো। এর আগে কখনোই আমরা পরিবহন টিস্যুতন্ত্র দেখি নাই, এই প্রথম আমরা পরিবহন টিস্যুতন্ত্র দেখতে পাবো। কত একটা আপডেট জিনিস। তারপর আর কি, এই জন্য বুঝিবে যত কম্পেয়ার করে করে পড়বা তত ভালো। ভ্রূণ সৃষ্টি হয়, এটা তো আগেও পাইছিলাম, ব্রায়োফাইটাতেও পাইছিলাম, এখানেও তো থাকবে স্বাভাবিক। এদের ভ্রূণ সৃষ্টি হয়, এদের কি সৃষ্টি হয়? ভ্রূণ সৃষ্টি হয়। শেষ টেরিডোফাইটা। তার মানে মনে রাখবা, হোক টেরিডোফাইটা, হোক ব্রায়োফাইটা, হোক থেলোফাইটা, এই 3টা হচ্ছে তোমার এদের অন্তর্ভুক্ত। সবাই কিন্তু অপুষ্পক হবে, মানে ফুল নাই। সবাই কিন্তু অবীজী হবে, মানে বীজ নাই। তার মানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে টেরিডোফাইটাতে কি বীজ আছে, এখানে খুঁজো, অবীজী, বীজ নাই। তোমাকে কেউ যদি বলে ব্রায়োফাইটাতে বীজ আছে, খুঁজো, এখানে বীজ নাই। তোমাকে কেউ যদি বলে থ্যালোফাইটাতে বীজ আছে, খুঁজো, বীজ নাই। তোমাকে কেউ যদি বলে টেরিডোফাইটাতে ফুল আছে, খুঁজো, অপুষ্পক, ফুল নাই। কেউ যদি বলে ব্রায়োফাইটাতে ফুল আছে, দেখো অপুষ্পক, ফুল নাই। কেউ যদি বলে থ্যালোফাইটাতে ফুল আছে, দেখো অপুষ্পক, ফুল নাই। সো এটা। তারপর আমরা স্ববীজী যে সপুষ্পক, এটা আমরা দেখব, সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী। আমাদের কিন্তু এই অবীজী জিনিসটা শেষ, আমরা এখন এই স্ববীজী, আমি এই টপিকটা পরে শেষ করে দিব, আমার আর পড়াবো না। আমি এই জিনিসটা, এই যে নগ্নবীজী এবং আবৃতবীজী, স্ববীজী মানে বুঝতে পারতেছো, বীজ আছে এবং সপুষ্পক। তো সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে নগ্নবীজী। এখান থেকে আমি লিখি, সেটা হচ্ছে নগ্নবীজী। নাম দেখে বোঝা যায় নগ্নবীজী মানে কি। প্রথমে তো দেখোই ভাইয়া, এখানে বলছি স্ববীজী মানে বীজ আছে, তার মানে কি আছে? বীজ আছে। তাহলে দেখো কি আছে ভাইয়া, বীজ আছে। তবে তবে নাম দেখো নগ্ন, নগ্ন মানে খালি, খালি বা ঢাকা না, এরকম। নগ্ন মানে খালি বা ঢাকা না, তবে নগ্ন। এখন তোমাকে যদি কেউ বলে নগ্ন কেন, তোমাকে যদি জিজ্ঞেস করো নগ্ন কেন, নগ্ন হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে নগ্নবীজীর, খেয়াল করো, নগ্নবীজীর নর্মালি এই বীজ না, এটা বলবো যে নগ্নবীজীর গর্ভাশয় নাই, নগ্নবীজীর গর্ভাশয় নাই, কিন্তু ডিম্বক আছে। খেয়াল করো, এই একটা জিনিস খেয়াল করো। তো গর্ভাশয় যেহেতু নাই, এখান থেকে আমরা ফল পাবো না, কারণ গর্ভাশয় থাকা মানে হচ্ছে ফল পাওয়া। ডিম্বক যেহেতু আছে, এখান থেকে আমরা বীজ পাবো। ডিম্বক যেহেতু আছে, তাই আমরা বীজ পাবো। তার মানে বীজ আছে, ফল নাই। আর তোমরা জানো যে নর্মালি বীজ থাকে ফলের ভিতরে। খেয়াল করে দেখো যে তুমি যখন আম খাও, আমের যে অংশটা হয় সেটা ফলই খাও, কিন্তু আর ভিতরে থাকে
আমের বোরা মা বীজ। তাহলে খেয়াল করো তো, বীজটা কিন্তু ঢাকা ছিল না আমের বোরা দিয়ে, মানে ফল ত্বক দিয়ে বীজ ঢাকা থাকে না। তার মানে যদি ফলই না থাকে তাহলে বীজ কি আর ঢাকা থাকবে? থাকবে না। তাহলে বীজ হয়ে যাবে খোলা খোলা হয়ে যাবে বা নগ্ন হয়ে যাবে, তাই বলা হয় বীজ নগ্ন। এটা আমার একটা প্লে লিস্ট আছে নগ্ন বীজি এবং আবৃত বীজি, একদম A to Z বেসিক শিখতে হলে ওই প্লে লিস্টে চলে যাবা, ইউটিউবের প্লে লিস্টে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, ফুল A to Z আছে। তারপর এখানে লিখো যে ফল নাই, ফল নাই লিখো, ফল নাই। কারণ কি? কারণ গর্ভাশয় নেই, কারণ গর্ভাশয় নেই। নাম্বার 3 কি লিখতে পারো? নাম্বার 3 হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র অবশ্যই থাকবে, কারণ যেখানে ভাই তোমার যেখানে তোমার ইয়ারটা আছে, তোমার এটা কি যে টেরিডোফাইটার আছে, তাহলে এখানে কেন থাকবে না? পরিবহন টিস্যুতন্ত্র আছে, যেখানে টেরিডোফাইটার আছে তাহলে এখানে কেন থাকবে না? কারণ এটাতে আরও আপডেটেড, টেরিডোফাইটার চেয়ে এটা আপডেটেড। সো পরিবহন টিস্যু আছে, বাট এটাকে তুমি একটু অনুন্নত বলতে পারো। অনুন্নত কেন সেটা এখানে আমি ব্যাখ্যা করছি না, সেটা আমার নগ্ন বীজি এবং আবৃত বীজি প্লে লিস্টটা দেখলে ওখানে বুঝবা কেন এটা অনুন্নত, কেন টেরিডোফাইটার পরিবহন টিস্যুতন্ত্র থাকলেও অনুন্নত, কেন নগ্ন বীজি পরিবহন টিস্যুতন্ত্র থাকলেও অনুন্নত, এগুলোর ব্যাখ্যা আছে। আমি এখানে দিয়ে ক্লাস লিঙ্কটি করতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এগুলো লজিক তো একটু দাও না, আবৃত বীজির লজিক দাও। এটার একদম উল্টা হবে, বুঝাই যায় যে বীজ আছে তবে আবৃত, সেটা হচ্ছে গর্ভাশয় থাকায় ফল আছে। তারপর পরিবহন টিস্যুতন্ত্র আছে এবং এটা উন্নত। কেন উন্নত সেগুলো ওই প্লেলিস্টে দেখলেই হবে, এখানে আর বলবো না। পরিবহন টিস্যুতন্ত্র আছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা, শেষ। এখন নগ্নবীজি আর কিছু নাই কেল্লাফতে, নগ্নবীজি বাত। এবার আবৃত বীজিকে দুইটা ভাগে ভাগ করব, নগ্নবীজি বাত, এটা আর নেই। নগ্নবীজি বাত, আবৃত বীজিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে একবীজপত্রী, ইংরেজিতে বলে ডাইকটিলেডন্স, ডাই মানে হচ্ছে দুই। তারপর আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী, সরি এটা ডাই হবে না, এটা হবে মনো মানে এক, আর এটা দ্বিবীজপত্রীতে এটা হবে ডাইকটিলেডন্স। এটা মানে কি তোমরা জানো যে সকল বীজকে এভাবে চাপ দিলে দুইটা ভাগে ভাগ হয়, এটাকে বলে বীজপত্রিতা। যেমন বাদাম খাওয়ার সময় আমরা খেয়াল করবো, এভাবে বাদামকে চাপ দিলে বাদামটা দুইটা পার্টে ভাগ হয়, তাহলে এটা বীজপত্র দুইটা। তো যে সকল বীজের ভ্রূণে বীজপত্র একটা থাকে তাদেরকে বলা হয় একবীজপত্রী, বীজপত্র একটা। আর এদের বীজপত্র কয়টা? বীজপত্র দুইটা, ঠিক আছে? বীজপত্র, এটা মুখে বলছি, লেখা খারাপ হলেও তুলে ফেলো, বীজপত্র একটা, বীজপত্র দুইটা। তারপর আর কি লেখা যায় এখানে? পার্থক্য শিখে ফেলবা। 2 নাম্বার, এদের প্রধান মূল থাকে, তোমরা তো সবাই চিনো প্রধান মূল, নগ্নবীজি আবৃত বীজি চাপটা বললেই বুঝবা। প্রধান মূল লম্বা করে থাকে, মোটা। আর এদের প্রধান মূল থাকে না, এদের থাকে গুচ্ছমূল। তোমরা ধানের চারা যখন উঠাবা তখন দেখবা ভাবে গুচ্ছ আকারে মূল থাকবে, তো গুচ্ছমূল। তারপর এদের আরও কিছু মনে রাখো, সে হচ্ছে এদের পাতার শিরাবিন্যাস। তোমরা যদি একটা কাঁঠাল পাতা নাও, দেখবা এদের পাতার যে শিরাগুলো আছে, শিরাগুলো হচ্ছে জালের মতো। তাহলে পাতার শিরাবিন্যাস কীরকম? জালিকাকার। আর এদের পাতার শিরাবিন্যাস হচ্ছে তোমার সমান্তরাল। ঘাস দেখলেই বুঝবা সমান্তরাল টাইপসের। 4 নাম্বার, এদের যে ফুল টেট্রা বা পেন্টামেরাস। এদের ফুল ট্রাইমেরাস।
এদের ফুল টেট্রামেরাস, এদের ফুল টাইমেরাস। এই কথাগুলো তুমি যখন নগ্নবীজি আমি আবৃত্তি বুঝি পড়বে তখন বুঝবে। তাও একটু বলে দিই, দেখো ফুলের কিন্তু পাপড়ি থাকে না বা বৃতি থাকে না। এদের সংখ্যা যদি ধরো 3টা হয় বা 3-এর গুণিতক হয়, ধরো এরকম ফুল আছে, ফুলের পাপড়ি আছে 3টা, তো 3টা থাকলে ট্রাই মানে 3, এরকম থাকলে এগুলোকে বলে ট্রাইমেরাস। আর টেট্রা মানে 4, পেন্টা মানে 5। ধরো কিছু ফুল হচ্ছে এরকম পাপড়ি হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 5 বা 5-এর গুণিতক মানে 5টা, 5 দুগুণা 10, 3 5 15, এভাবে যদি থাকে, এভাবে যদি 3 3 একে 3 3 দুগুণা 6 3 3 9, এভাবে যদি থাকে তখন ট্রাইমেরাস। 3 থাকলে ট্রাই, আর 4 অথবা 5 করে থাকলে হচ্ছে 5। তো এটা হচ্ছে কথা। এটাই ছিল নগ্নবীজি এবং আবৃতবীজি। এটাই ছিল আমাদের তোমার এই কুয়েন্টাম হুকের আদলে শ্রেণীবিন্যাস, এবং এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবা। এবং আমি দেখেছি এখান থেকে কিছু চ্যাপ্টারও বাইর করে দিয়েছি তোমাদেরকে, প্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপর নগ্নবীজি, আবৃতবীজি, তারপর শৈবাল, ছত্রাক, এগুলো কিন্তু এক একটা অধ্যায়। তো এইসব বেসিক এখান থেকে নিতে পারলে তুমি ওইসব অধ্যায় ভালো করতে পারবা। তাই বলতেছি ফার্স্ট চ্যাপ্টার না পড়ে সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার পড়লে একটু অন্যরকম লাগে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। শেষ, এগুলো তোমরা লিখে ফেলবা। হ্যাঁ, তো এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোনগুলা, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোনগুলা, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোনগুলা, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোনগুলা, তাহলে এক কথায় তুমি বলতে পারো নিম্ন শ্রেণীর উদ্ভিদ হচ্ছে ধরো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, এগুলোকে তুমি নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতেই পারো। ইভেন কি টেরিডোফাইটাকেও বলতে পারো। আর যদি উচ্চ শ্রেণীর উদ্ভিদ বলে তাহলে তুমি নগ্নবীজি, আবৃতবীজিকে বলতে পারো। আর সবচেয়ে উচ্চ শ্রেণী বললে আবৃতবীজি আসবে, সবচেয়ে নিম্ন শ্রেণী বললে থ্যালোফাইটা আসবে, কারণ এভাবে আপডেট হচ্ছে উদ্ভিদগুলো। এবং মনে রাখবা নিম্ন শ্রেণীর উদ্ভিদে কিন্তু সেন্ট্রিওল থাকে, বাট উচ্চ শ্রেণীর উদ্ভিদে এসে সেন্ট্রিওল থাকে না। আমরা নর্মালি জানো যে উদ্ভিদের কিন্তু সেন্ট্রিওল থাকে না, এটা কিন্তু আমরা সবাই মুখস্থ। তো কিন্তু মনে রাখবা আপডেটের উদ্ভিদগুলোতে সেন্ট্রিওল থাকে না, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদে কিন্তু তুমি সেন্ট্রিওল পাবা। মানে এগুলোতে তুমি সেন্ট্রিওল পাবা, বাট এইগুলোতে তুমি সেন্ট্রিওল পাবা না। সো সেন্ট্রিওল থাকাটা উদ্ভিদের ভালো বৈশিষ্ট্য না, মানে উন্নত বৈশিষ্ট্য না। সেন্ট্রিওল না থাকাটা উন্নত বৈশিষ্ট্য, বিকজ আমরা নর্মালি উদ্ভিদ বলতে বুঝি এতে সেন্ট্রিওল থাকবে না, মাইক্রোটিউবিল দিয়ে এরা মাইটোসিস করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করে, বাট সেন্ট্রিওল থাকে না। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে সেন্ট্রিওল ছিল। তো এটাই হচ্ছে কথা। তো শেষ, আমাদের ক্লাসটা আজকে শেষ। আমরা আজকে বেন্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাস পড়ছি। নেক্সট ক্লাসে আমরা আরেকটা শ্রেণীবিন্যাস পড়বো, ওটা হচ্ছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস। এরপর আমরা পড়বো কোষের প্রকারভেদ, খুব একদম ডিটেলস সহ পড়বো কোষের প্রকারভেদ। আগে এরকম পড়ছো কিনা জানি না, বাট আমি পড়াবো। সো এগুলোই পড়বো, তারপর আস্তে আস্তে আমরা যাবো, ঠিক আছে, আস্তে আস্তে যাবো। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমাকে জানো ক্লাসটা কেমন লাগছে, তোমরা এগুলো নোট করবা, নোট করে গ্রুপে জমা দিবা। তো আর আমি এটা ইউটিউবে দিয়ে দিব। নেক্সট ক্লাস থেকে আসলে আমি রেকর্ড রাখবো কিনা সেটা নিয়ে আমি ভাববো, বিকজ পার্টিসিপেন্ট যদি কম হয় তাহলে উৎসাহটা কম থাকে, ক্লাস নিতেও ইচ্ছা করে না। সো এখানে দুই পক্ষ থেকে উৎসাহটা থাকা উচিত বলে আমি মনে করি, বাট চেষ্টা করবে থাকার। তো তোমরা আমাকে বলো যে ক্লাসটা কেমন লাগছে, আর কিছু যদি বুঝার থাকে আমাকে পার্সোনালি বলতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারো। আমি 1 মিনিট পর ক্লাসটা শেষ করে দিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।